হ্যালো এভরিওয়ান, আমি আদন। আজকে আমরা জিআরই বিগ বুকের একদম প্রথম টেস্টার সেকেন্ড সেকশনের ফার্স্ট পাজলটা দিয়ে শুরু করব। তো যারা আমরা আইবিএ বিবিএ বা এমবিএ প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য অ্যানালিটিক্যাল সেকশনে পাস করা অনেক ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ কী করি, আমরা অ্যানালিটিক্যাল সেকশনটাকে অনেক ওভারলুক করি বা আমরা সারাদিন খালি ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশন নেই। আমরা অনেক সময় ভুলে যাই, if even if you do extremely well in English and math, but if you fail in the analytical section, you won't be able to get into IBA. কারণ আইবিএ চান্স পেতে হলে তিনটা সেকশনে, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, তিনটাতেই তোমার পাসিং মার্ক এনশোর করতে হবে। তো উইদাউট ইট তুমি চান্স পাবে না। সো এই কারণে আমাদের জন্য পাজলস অনেক বেশি ইম্পর্টেন্ট। পাজলস আর ইজি, বাট তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকো তুমি দ্রুত সলভ করতে পারবে না। সো এই কারণে আমি যেটা ডিসাইড করেছি, আমরা জিআরই বিগ বুকের যতগুলো পাজলস আছে ওগুলাতে তুমি যদি জিআরই বিগ বুকটা হাতে নাও, তুমি দেখবা যে পৃষ্ঠা উল্টালে প্রত্যেকটা টেস্টের পরে শুধুমাত্র অ্যান্সার কিজ দেওয়া, যে ধরো কথার কথা কোয়েশ্চেন ওয়ানের অ্যান্সার হচ্ছে ই, কোয়েশ্চেন টু এর অ্যান্সার হচ্ছে বি, কিন্তু কোথাও কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া নেই। আমার সময় যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম আইবিএ বিবি এক্সামের জন্য, আমি ডিটেল এক্সপ্লেনেশন পাওয়া অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যেত। এখন চ্যাট জিপিটি আছে, সো তুমি চাইলে চ্যাট জিপিটিতে ওই ছবিটা বা ছবি তুলে জিআরই বিগ বুকের ওই পেজটার ইউ ক্যান আস্ক চ্যাট জিপিটি টু সলভ দ্য কোয়েশ্চেন। কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখলাম, যখন আমি আদনিস্টের জন্য তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছিলাম তখন আই অলসো ট্রাইড দ্যাট জাস্ট টু এক্সপেরিমেন্ট যে আচ্ছা কী অবস্থা। দেখলাম চ্যাট জিপিটি প্রত্যেকটা কোয়েশ্চেনের ঠিক অ্যান্সার দিচ্ছে না। তো ধরো এই পাজলটার কথার কথা, এই পাজলটার 7টা কোয়েশ্চেন আমি দিলাম, পুরো কোয়েশ্চেনটা সহ দিলাম এবং বললাম যে ওকে সলভ করতে। 7টার মধ্যে 4টা কোয়েশ্চেনের ঠিক অ্যান্সার দিয়েছে, লাস্টের কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7-এর ঠিক অ্যান্সার দেয়নি। তারপরে আমি ওকে ঠিক অ্যান্সারগুলো বললাম। ঠিক অ্যান্সারগুলো বলার পর বললাম যে এখন তুমি ঠিক অ্যান্সার বাইট করো, কারণ ইউ হ্যাভ মেড মিস্টেক্স ফর কোয়েশ্চেন 5, 6 and 7. দেন চ্যাট জিপিটি গেভ মি রাইট অ্যান্সার্স। বাট তারপরে আমি যে জিনিসটা মিসিং দেখলাম সেটা হচ্ছে ও আমাকে জাস্ট গদ বাঁধা অ্যান্সার এবং এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে, কিন্তু পরীক্ষার হলে তুমি এক্স্যাক্টলি কীভাবে কোয়েশ্চেনগুলো সলভ করবা, তোমার থট প্রসেস কি হবে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ওই থট প্রসেসটা তোর বলবে না, কারণ সো এই কারণে আই ফেল্ট লাইক ওকে, লেটস স্টার্ট মেকিং ভিডিওস, দেখি কতদূর পারা যায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা পাজল ধরে 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 ভিডিও আকারে তোমাদেরকে বলতে, মানে অ্যান্সারগুলো বলতে। সো লেটস স্টার্ট উইথ দিস। বিফোর উই স্টার্ট উইথ রিডিং দ্য কোয়েশ্চেন, আমি তোমাদেরকে একটা জিনিস একদম একদম বলে রাখতে চাই, সেটা হচ্ছে ফর ইউর আইবি এক্সাম ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কম্প্রিহেন্ড কোয়েশ্চেন্স রিয়েলি রিয়েলি ওয়েল। আচ্ছা, তুমি বলতে পারো ভাইয়া এই কম্প্রিহেন্ড বা কম্প্রিহেনশন মানে আপনি কি বোঝাচ্ছেন? তুমি চিন্তা করো, ইট হ্যাজ তুমি বলতে পারো যে ভাইয়া ইংলিশ, এটা তো ইংলিশ, সো আমি কি ইংলিশ ভালো বুঝলেই হবে? ইংলিশ তো আমি পড়তে পারি, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি বা আমি ইংলিশ ভার্জনে পড়েছি, আমি ইংলিশ তো বুঝি। তো আপনি আসলে কম্প্রিহেন্ড করা বলতে কি বুঝাচ্ছেন? শোনো, এই যে জিআরই বিগ বুকের যে পাজলগুলো না, এইটা ওল্ড জিআরই থেকে নেওয়া। ওল্ড জিআরই বলতে কি বুঝাচ্ছি, এই যে জিআরই এক্সামটা, এই জিআরই এক্সামটা বেসিকলি ইউএস ইউনিভার্সিটিসগুলোতে তুমি যদি মাস্টার্স বা গ্র্যাজুয়েট স্টাডিজ যেটাকে বলে, তুমি যদি গ্র্যাজুয়েট স্টাডিজ জন্য অ্যাপ্লাই করো, ধরো তুমি মাস্টার্স করবা বা ধরো তুমি পিএইচডি করবা। ধরো আমি আইবিএতে বিবিএ পড়েছি 3 বছর আইবিডিউতে, আমি এখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইকোনমিক্স আন্ডারগ্র্যাড করছি। এখন ধরো আমি কলম্বিয়াতে 4 বছর ইকোনমিক্স পড়ার পর আন্ডারগ্র্যাডে আই ডিসাইডেড লেটসে আচ্ছা আমি হার্ভার্ড কলম্বিয়া এগুলোর পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবো ইকোনমিক্সে, তখন আমাকে জিআরই পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা, কেন আমি কাহিনীগুলো বলছি? এই যে জিআরই পরীক্ষা,
এই জিআরই পরীক্ষাটা কিন্তু ইউএস ইউনিভার্সিটির জন্য নেয়। তো আমার যে ফ্রেন্ডরা বা আমার যে ক্লাসমেটরা যারা আমেরিকান, যারা নেটিভ ইংলিশে নেটিভ স্পিকার, মানে ও ইংলিশেই কথা বলতে পারে, ইংলিশেই সব কিছু করে, আমরা যেরকম বাংলাতে নেটিভ স্পিকার, ও ইংলিশে নেটিভ স্পিকার, ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওর জন্য কিন্তু জিআরই পরীক্ষা ওরও দিতে হয়। তো ওরও কিন্তু ইংলিশের কোয়েশ্চেনগুলো সলভ করতে হয়, রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেনগুলো সলভ করতে হয়, যে কোয়েশ্চেনগুলো আমরা আইবিএ পরীক্ষাতেও সলভ করি। এবং যখন জিআরই পরীক্ষার যে আগের ভার্সনটা ছিল, এখনকার যে ভার্সনটা, যেটাকে আমি নিউ জিআরই বলছি, এখনকার ভার্সনে এই পাজলগুলো নাই। ওর যে জিআরইটা ছিল, জিআরইর যে আগের ভার্সনটা, ওইটাতে এই পাজলগুলো ছিল। তো জিআরই পরীক্ষাতে মানে জিআরই ইটিএস নেয়, ইটিএস যে কোম্পানিটা, ওরা জিআরই পরীক্ষার কোয়েশ্চেন ডিজাইন করে, ওরা জিআরই পরীক্ষা অ্যাডমিনিস্ট্রেট করে, ওরা আগে পাজলস রাখতো। এই কারণে তুমি যে জিআরই বিগ বুকটা ইউজ করো, এটা আসলে যারা মানে আগে যারা জিআরই প্রিপারেশন নিত না, তারা জিআরই বিগ বুক থেকে প্র্যাকটিস করত। এবং এই যে জিআরই বিগ বুকটা, এটা ওল্ড জিআরইর রিফ্লেকশন। নতুন যদি কেউ জিআরই প্রিপারেশনের জন্য ভিডিও দেখে থাকে, জিআরই প্রিপারেশনের জন্য এখন আর পাজল লাগে না। আচ্ছা, কিন্তু আইবিএ পরীক্ষার জন্য কিন্তু লাগে। আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি, যে আমেরিকান ছেলে বা মেয়ে, বা যে ইংলিশে নেটিভ স্পিকার বা ইংলিশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ও তো জিআরই দিচ্ছে, ওর জন্য তো পাজলটা ইংরেজি ভাষায়, ওর জন্য তো ইংলিশের যে রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন বা ইংলিশের যে ভোকাবুলারি কোয়েশ্চেন, সেটা তো ইংলিশ ভাষায়, ইংলিশে, তাই না? তাহলে ও ওর জন্য ইজি হওয়ার কথা না। কারণ আমি তো ধরো আমি তো গভর্নমেন্ট ল্যাব ঢাকা কলেজে পড়েছি, বাংলা মিডিয়ামে পড়েছি, হ্যাঁ। তো আমার জন্য তো ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, আমার জন্য ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রাইট? তো আমার জন্য হয়তো বা তোমার জন্য, যেহেতু আমরা বাংলা ভাষা ব্যবহার করি, আমাদের জন্য হয়তো বা যেহেতু ইংলিশ তাই ডিফিকাল্ট হতে পারে, তাহলে ওর জন্য ইজি হওয়ার কথা না। কিন্তু ওর জন্যও কিন্তু ইজি না, ওর জন্য সিমিলারই। কারণ এই যে পাজল কোয়েশ্চেনটা দেখছো না, এই পাজলগুলো এক্স্যাক্টলি তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের এবিলিটি টেস্ট করে না। আমি আবার বলি, এই যে পাজলগুলো, এগুলো এক্স্যাক্টলি তুমি ইংলিশ পারো না কি পারো না এটা টেস্ট করে না। আইএলস বা টোফেল পরীক্ষা দিলে বা ডুওলিঙ্গোর টেস্ট দিলে, ওরা তোমার ইংলিশ পারো না কি পারো না ওইটাও ওরা টেস্ট করে, আইএলস পরীক্ষা টেস্ট করে। আইবি এক্সাম এক্স্যাক্টলি যে ইংলিশ তুমি পারো কি পারো না এটা, মানে হ্যাঁ ইংলিশ সেকশনে টেস্ট করে, বাট আইবি ওইটা আমি ইংলিশের ভিডিওগুলো বানানোর সময় আমি তোমাকে ওই কাহিনীগুলো বলবো না। কিন্তু পাজলের যে কোয়েশ্চেনটা, এটা আসলে ইংলিশ তো টেস্ট করতেছে না, এটা আসলে কি প্রথমে টেস্ট করতেছে জানো? তুমি এই কোয়েশ্চেনটা পড়ে বুঝতে পারো নাকি। এবং এটা ইংলিশ পারলেই হবে না, তোমার কোয়েশ্চেনটা বুঝতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে। তোমার কম্প্রিহেনশন হ্যাজ টু বি রিয়েলি রিয়েলি গুড, অ্যান্ড ইট হ্যাজ টু বি সুপার ফাস্ট। কারণ কম্প্রিহেনশন ভালো হলেই হবে না, তুমি ভালো বুঝো পড়ে কোয়েশ্চেন, তাহলে হবে না। তুমি যদি বেশি সময় লাগিয়ে সলভ করো কোয়েশ্চেন, তাহলে কিন্তু হবে না। সো তোমার স্পিডটা ইউ হ্যাভ টু বি রিয়েলি ফাস্ট, রাইট? কেন আমি এটা বলছি? কারণ আইবিএ পরীক্ষাতে কিন্তু দেয়ার ইজ আ টাইম কনস্ট্রেইন, আমাদের টাইম লিমিটেশন আছে, তাই না? দেয়ার ইজ আ টাইম কনস্ট্রেইন, আমাদের টাইম বা সময়টা সীমাবদ্ধ। উই গেট 90 minutes to solve all the questions, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল। আইবিএর এই কোয়েশ্চেনগুলা যদি কাউকে আমি সারাদিন লাগিয়ে সলভ করতে দেই, দেখা যাবে যে ও সলভ করে ফেলছে, রাইট? কিন্তু তুমি যদি ওই ছেলেটা বা মেয়েটাকে 90 মিনিটে এই কোয়েশ্চেনগুলো টানা বসে সলভ করতে বলো এক্সাম হলের প্রেশারের মধ্যে, তাহলে দেখবা যে অনেক ভুল করছে। আমি আমার কথাই বলি, আমি যখন আইবিএ প্রেপ নিচ্ছি, আমি জানি যে তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে চাও আগে, বাট আমি এই থট প্রসেসগুলো তোমাদেরকে একটু বলতে চাই, বা আমি তোমাদেরকে একটু এই ইনসাইটগুলো দিতে চাই রিগার্ডিং আইবিএ এক্সাম, সো দ্যাট তোমার জন্য এক্সামটা দেওয়া অনেক ইজি হয়ে যায়। যেহেতু সুযোগ পেয়েছি ভিডিও বানিয়ে বলার, সো এই কারণে বলে ফেলছি। আর যদি কেউ এই পার্টটা স্কিপ করতে চাও, আমি যে ইনসাইটগুলো বলছি, তাহলে নিচে আমি ইউটিউবের ভিডিওতে ডেসক্রিপশনে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিব।
সো টাইম স্ট্যাম্পটা ইউজ করে তুমি একদম ডিরেক্ট সলিউশনেও চলে যেতে পারো, যেখানে আমি পাজলটার সলিউশন এক্সপ্লেন করছি। বা ধরো কথার কথা তুমি অলরেডি কোয়েশ্চেনটা সলভ করেছো, সো কোয়েশ্চেন 1 থেকে 7-এর মধ্যে ধরো তুমি কোয়েশ্চেন 1 থেকে 5 পারো, তোমার আর ওইটার এক্সপ্লেনেশন শোনা লাগবে না। সো তুমি কোয়েশ্চেন 6 এবং 7-এর এক্সপ্লেনেশন শুনতে চাও, তুমি কি করবা? তুমি কোয়েশ্চেন 6 এবং টাইম স্ট্যাম্পটা ইউজ করে কোয়েশ্চেন 6 এবং 7-এ চলে যাবা, তাহলে তোমার জন্য ইজি হবে এবং তোমার জন্য লেস টাইম কনজিউমিং হবে। আচ্ছা, কিন্তু আমি সাজেস্ট করব তুমি একটু আমার এক্সপ্লেনেশনগুলো শুনো। যদি এক্সপ্লেনেশনগুলো নাও শুনো, আমি যে ইনসাইটগুলো বলি এই ইনসাইটগুলো একটু শুনো এবং এগুলো একটু মনে রাখো। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এক্সাম আমি নিজে পার্সোনালি, আমি ধরো ম্যাথ যেগুলো করেছিলাম আমার প্রিপারেশনের জন্য, অনেকগুলো ম্যাথ আমার কাছে মনে হচ্ছে আরে এই ম্যাথটা তো ইম্পর্টেন্ট, এই ম্যাথটা তো আসবে, তো আই প্রিপেয়ার্ড ফর দোজ ম্যাথস। ওকে, পরে এবং আমি কিন্তু ভালো মতো আই প্রিপেয়ার ফর দোজ ম্যাথস, এবং আমি কিন্তু ম্যাথগুলো ভালো মতো পারি। বাই দ্য ওয়ে, পরীক্ষার হলে আমার ম্যাথ অনেকগুলো কমনও আসছে। ওই কমন যে ম্যাথগুলো পড়লো, আমি ইনফ্যাক্ট আমার একটা ফ্রেন্ডকেও বলেছিলাম যে দোস্ত এই ম্যাথটা, এই 3-4টা ম্যাথ আসবে, এই প্যাটার্নের ম্যাথ আসবে, দেখিস আসবে, এবং আসছেও আমার পরীক্ষায়। ব্যাক ইন 2021, আমি এইচএসসি 2020 ব্যাচ। তো পরীক্ষার হলের মধ্যে দেখে আমি গুলায় ফেলছি ম্যাথটা, মানে আমি কিন্তু পারি, তুমি যদি চাও আমি তোমাকে এখন বসে বুঝায় বলতে পারবো, একদম সব মানে ইন ডেপথ বুঝায় বলতে পারবো, জাস্ট পরীক্ষার হলে আমি গুলায় ফেলছি। ঠিক আছে, আই স্টিল গট ইন টু আইবিএ, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য এটা বললাম, এক্সাম হলের প্রেশারে when there is a time constraint থেকেও বড় ব্যাপার কি জানো? ইফ ইউর আ বিবিএ এক্সাম ক্যান্ডিডেট, ধরো এমবিএ যারা দিচ্ছে তারা তো মাল্টিপল বার আইবি এক্সাম দিতে পারে, কিন্তু আমরা যারা বিবিএর বাচ্চা কাচ্চা, যারা বিবিএ অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, আমাদের জন্য তো লাইফে আমরা একবারই বিবিএ অ্যাডমিশন টেস্ট দিতে পারবো। যারা আমাদের থেকে অনেক সিনিয়র, ওই সময় কিন্তু অনেক আগে যখন আমরা পিচ্ছি ছিলাম, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার বা ঢাকা ইউনিভার্সিটি 2বার পরীক্ষা দেওয়া যেত, বা মাল্টিপল বার পরীক্ষা দেওয়া যেত। এখন তো আর যায় না সেটা। সো যখন তুমি এক্সাম হলে বসে থাকবা, তখন তোমার মনে হবে কি, আরে আমি যদি এটা ভুল করে ফেলি তাহলে তো আমি চান্স পাবো না আইবিএতে, আমার তো জীবন শেষ, আমার ফ্রেন্ডরা কী বলবে, আমার বাসায় কী বলবে, আমার বাসায় আমাকে আইবিএ পরীক্ষার প্রিপারেশন নিতে মানে করছিল, এত রিস্কি একটা জিনিস, এখন তো আমি চান্স পাবো না। সো তোমার না মানে পুরো 90 মিনিট your brain will constantly tell you a lot of negative things. যত নেগেটিভ থটস আসছে না, সব তোমার মধ্যে ঘুরপাক করতে থাকবে। সো এইটা অনেক প্যারা। তো এরকম এই প্রেশার, এই এক্সট্রিম প্রেশারের মধ্যে কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে ভুল হয়ে যায়। হ্যাঁ, এই কারণে আমি যেটা অলওয়েজ সবাইকে বলি, ইভেন ইফ পাজলস অনেক ইজি, অ্যানালিটিক্যালের যা যা আইটেম আছে, পাজলস, ক্রিটিক্যাল রিজনিং এবং ডেটা সাফিসিয়েন্সি, ডিএস সংক্ষেপে বলি, এই 3টা ইজি হলেও তোমার নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এবং প্র্যাকটিস করে করে এটাকে একটা স্কিল বানিয়ে ফেলতে হবে। কেন আমি স্কিল ওয়ার্ডটা ইউজ করছি? কারণ কি, তুমি যদি আইবিএ এক্সামকে অন্যান্য এক্সামের সাথে কম্পেয়ার করো না, ধরো তুমি মেডিকেল এক্সামের সাথে কম্পেয়ার করো, বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট বা ডি ইউনিটের যে এক্সামগুলো হয় ওটার সাথে কম্পেয়ার করো, ওই এক্সামগুলোতে কিন্তু তোমার জেনারেল নলেজ মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়, বাংলা মনে রাখতে হয়। হ্যাঁ, তুমি যদি মেডিকেলের কথা চিন্তা করো, যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বা তোমার ফ্রেন্ডরা যারা নিচ্ছে, ওরা কিন্তু দেখবা সারাদিনই মুখস্থ করে, ফিজিক্সও মুখস্থ করে, তাই না? ফিজিক্স মুখস্থ করে, কেমিস্ট্রি মুখস্থ করে, কেমিস্ট্রির ওই টেবিল থেকে কোয়েশ্চেন আসবে, ভাইয়া বই দাগিয়ে দিয়েছে কেমিস্ট্রির, ওইটা পড়তে হবে। জিওলজি বোটানির বই মুখস্থ করে 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 একদম ছিঁড়ে ফেলে, রাইট? আইবি পরীক্ষা কিন্তু এত মানে আইবি পরীক্ষার কন্টেন্ট কিন্তু ইজি, কিন্তু হ্যাঁ ইট ডাজেন্ট মিন আইবি পরীক্ষা ডিফিকাল্ট না। আইবি পরীক্ষার কন্টেন্ট ইজি, কিন্তু আইবিএ মেক্স দ্য কোয়েশ্চেন্স ডিফিকাল্ট in different ways. ঠিক আছে? One of the ways IBA makes easy questions difficult for you is 1, the time pressure, but 2, কোয়েশ্চেনগুলো অনেক ওয়ার্ডি হয়। এই পার্টটাতে আমি যাচ্ছি একটু পর।
আমি আগে মেমোরাইজেশন আর স্কিলের পার্টটা শেষ করিনি। তো আইবি পরীক্ষায় কিন্তু মেমোরাইজেশন করার বা মুখস্থ রাখার জায়গা কম। হ্যাঁ, তুমি বলতে পারো না ভাইয়া আমরা তো ভাই ভোকাবুলারি মুখস্থ করছি, আপনার আইবিএফ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট তো মুখস্থ করতে করতে শেষই হয় না ভাইয়া। আর মানে ওইটা তো মুখস্থ এত কিছু করলাম, গ্রামার রুলও মনে রাখতে হয়, আপনি বলছেন যে মুখস্থ করতে হয় না। হ্যাঁ, আমি জানি যে ভোক্যাব মুখস্থ করতে হয় অনেকখানি, বাট ভোক্যাবটা আমি সাজেস্ট করবো তুমি একটু বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, এবং এটা নিয়ে আমি একটু আলাদা একটা ভিডিও বানাবো না এবং ওটাতে আলাপ করবো না ডিটেলে। অনেক ক্ষেত্রে ম্যাথের অনেক কিছু মুখস্থ করতে হয়। আচ্ছা, ম্যাথ মুখস্থ করা লাগবে না, আমি তোমাকে এক্সাম্পল দিই। ধরো অনেক সময় কনভার্সনস অনেকগুলো মুখস্থ রাখতে হবে তোমার। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিই, ধরো হাফ, এই যে ফ্র্যাকশনটা, হাফকে তুমি যদি ডেসিমেলে নিতে চাও তাহলে কত হবে 0.5, এটাকে যদি তুমি ডেসিমেলকে যদি তুমি পার্সেন্টেজ নিতে চাও তাহলে কি হবে 50%। এভাবে করে আমি একটা কনভার্সন টেবিল, আমি এরকম কনভার্সন টেবিল বা যা যা মুখস্থ করা লাগে এগুলো আমি তোমাকে দিয়ে এটা আমি আদনিস্টের ওয়েবসাইটে দিয়ে দিব, ওখান থেকে তোমরা দেখে নিও এবং ওখান থেকে মেমোরাইজ করে ফেলো। এগুলো মুখস্থ রাখা লাগে কেন? এটা তোমার ক্যালকুলেশন অনেক ইজি করে ফেলে, কারণ মেন্টাল ম্যাথ তো, তোমার যদি মেন্টাল ম্যাথ একটু ভালো হয়, তোমার মানে ম্যাথের অনেক ট্রিক্স আছে না, ওগুলো শেখা লাগবে না। মানে শর্টকাট শিখবো আমরা প্রত্যেকটা যা যা আসা আইবিএতে, কিন্তু এরকম কয়েকটা জিনিস একটু মনে রাখতে হয়। হ্যাঁ, তো এটা আমি বলে দিব কি কি করতে হবে। কিন্তু আইবিএতে কিন্তু মেমোরাইজেশনের পার্টটা একটু কম, মানে মেমোরাইজেশন ডাজন্ট প্লে আ হিউজ রোল, কারণ মেজরিটি কেসেসে উই আর সলভিং নিউ কোয়েশ্চেন্স, রাইট, উই আর সলভিং প্রবলেমস। সো যখন মেমোরাইজেশনের ভূমিকাটা বা রোলটা অনেক কম, সেই কেসে it's extremely important, it's super important that you practice a lot and you make sure you have improved your skill or you have taken your skill to a level where you can perform really well in or under exam pressure. Okay, acha, so মোদ্দা কথা হচ্ছে তোমার প্র্যাকটিস তো করতে হবেই। প্র্যাকটিস করার মানে এটা রেগুলার প্র্যাকটিস করবা। ধরো তুমি শুধু ইংলিশ ম্যাথ পড়ে যাবা, পড়তে থাকবে এমন না। ধরো ডেইলি একটু একটু করে অ্যানালিটিক্যালের আইটেমগুলো সলভ করবা, একটা পাজল সলভ করবা 2 দিন পর পর, 3 দিন পর পর, সমস্যা কি? 5-10টা করে ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন সলভ করবা, সমস্যা তো নয়, রাইট? আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেনটা আমরা মনে আছে আমি একটু আগে তোমার সাথে আলাপ করছিলাম যে কম্প্রিহেনশন ইম্পর্টেন্ট। সো তোমার কোয়েশ্চেন পড়ার স্ট্র্যাটেজি, কোয়েশ্চেন রিডিং স্ট্র্যাটেজি হ্যাজ টু বি গুড। আচ্ছা, হোয়াট ডু আই মিন বাই দিস? আমার আম্মু, ভাইয়ার আম্মু আমাকে ছোটোবেলায় একটা ইনসেন একটা ট্যাকটিক শিখিয়েছিল, যে কোনো কিছু ভেঙে ভেঙে পড়ার, মানে যে কোনো কিছু বুঝে পড়ার। তুমি যদি আমাকে ইংলিশের বা বাংলার সব থেকে ডিফিকাল্ট টেক্সট বা ডিফিকাল্ট বইও আমাকে দাও, আমি ওটা বুঝে বুঝে পড়তে পারবো। ইটস অনলি বিকজ অফ মাই মম, শি টট মি দিস ট্যাকটিক ছোটোবেলা, একদম পিচ্ছিবেলা, যখন আমি একদম ছোটো ছিলাম। আম্মু আমাকে যেটা শিখিয়েছিল সেটা হচ্ছে কোনো একটা বড় জিনিস পুরাটা একসাথে না পড়ে ভেঙে ভেঙে পড়তে। তুমি মনে করতে পারো যে আমি নার্সারি কেজি টিচারের মতো কথা বলতেছি, কিন্তু এই নার্সারি কেজি টিচারদের এই মানে এই বক্তব্য এটা তোমাকে অনেক হেল্প করবে আইবিএতে, অ্যাটলিস্ট আইবিএ ডিউ অ্যাডমিশন টেস্টে। আমি তোমাকে দেখাই কীরকম। তুমি খেয়াল করে দেখো, এই যে তোমার পাজলটা, এটা কিন্তু পুরাটা একটা প্যাসেজ। দেখো কত ওয়ার্ড না, কত লম্বা না। এতটা লম্বা জিনিস তুমি যদি টানা পড়ে যাও, ইন আ গেম এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপ স্ট্যান্ডসটা, মানে তুমি যদি টানা পড়ে যাও না বুঝে, তাহলে তো হবে না, তোমাকে বুঝে পড়তে হবে, একটু কম্প্রিহেন্ডেড, রাইট? তুমি প্রোনাউন্স শোনো, কম্প্রিহেনশন ভার্সেস প্রোনাউন্সিয়েশন, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি প্রোনাউন্স করলে কিন্তু হবে না। এই যে ধরো আমি পড়ে যাচ্ছি, in a game exactly 6 inverted cups stand side by side in a straight line and each has exactly one ball hidden under it. The cups are numbered consecutively 1 through 6. দেখো আমি কিন্তু পড়ে যাচ্ছি না, আমি উচ্চারণ করে যাচ্ছি না ওয়ার্ডসগুলো, সেন্টেন্সটা আমি উচ্চারণ করে যাচ্ছি না একের পর এক সেন্টেন্স, প্যাসেজটা জাস্ট আমি প্রোনাউন্স করে যাচ্ছি না, কিন্তু আমি কিন্তু বুঝে পড়তেছি না। খেয়াল করতেছ? সো বুঝে পড়া
কম্প্রিহেন্ড করার মধ্যে আর উচ্চারণ করার মধ্যে বা প্রোনাউন্স করার মধ্যে রাত দিনের তফাৎ আছে। এবং আমি এইমাত্র তোমাকে এই যে কথাটা বললাম না, এইটা will be extremely important when we will be solving reading comprehension in English. এটাকে আমরা সংক্ষেপে আরসি বলি। ইনফ্যাক্ট এটা ম্যাথের ক্ষেত্রেও হেল্প করবে, তোমার ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রেও হেল্প করবে। তাই এটা নোট করে রাখো, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন কম্প্রিহেনশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। ডু নট প্রোনাউন্স থিংস, ট্রাই টু কম্প্রিহেন্ড থিংস। অ্যান্ড কিভাবে, হাউ টু কম্প্রিহেন্ড থিংস, হাউ টু কম্প্রিহেন্ড থিংস, break it down into smaller parts. ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট বাবা, খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি when I'm saying it. খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে বলতো ভাইয়া তাহলে আপনি একটু করে দেখান আপনি কিভাবে এই কাজ করেন। আচ্ছা, আমরা পড়ি, খেয়াল করে আমি কীভাবে পড়বো। ইন আ গেম, আমি জাস্ট এই 3টা ওয়ার্ড দেখবো, ঠিক আছে? আমি পুরাটা একবারে পড়ে ফেলতেছি না, আমি ধীরে 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 বুঝে বুঝে পড়বো। ইন আ গেম, একটা খেলার মধ্যে এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপস। আচ্ছা, তো আমি বুঝলাম একটা খেলার মধ্যে 6টা কাপ আছে, কিন্তু এই কাপটা কি নর্মালভাবে রাখা না, এই কাপগুলো কি ইনভার্টেড। তো ইনভার্টেড মানে কি? ইনভার্টেড মানে বেসিকলি উল্টা করে রাখা। সো ব্যাপারটা দেখতে কেমন, আমি এখানে খুব জঘন্যভাবে ছবি আঁকবো, সো প্লিজ ডোন্ট জাজ মি। এটা তোমাদের ভালোর জন্য আমি আঁকছি, সো আমাকে জাজ করার কোনো দরকার নেই, ওকে? সো ধরো একটা কাপ, নর্মালি কাপের মুখটা এভাবে করে রাখলাম, হ্যাঁ? সো আমি সরি, খুবই জঘন্য হচ্ছে। তো কাপটা এভাবে রাখলাম, সো দেখো কাপের মুখ তো উপরে, তো এটা কিন্তু ইনভার্টেড কাপ না। ইনভার্টেড কাপ কি, এই কাপটাকে যদি আমি উল্টা করে ফেলি, ধরো কাপের যে মুখটা এটা যদি নিচে থাকে, নিচু করা থাকে, তাহলে সেটাকে আমরা ইনভার্টেড কাপ বলবো, কারণ এটাকে ইনভার্ট, উল্টা করা হয়েছে, ইনভার্ট করা হয়েছে, উল্টা করা হয়েছে, তাই এটা ইনভার্টেড কাপ, বুঝছি? আচ্ছা, সো এরকম করে 6টা ইনভার্টেড কাপ আছে, বুঝতে পারছো? আচ্ছা, ভালো কথা, এরকম 6টা ইনভার্টেড কাপ আছে। তারপরে একটু পড়ি। ইন আ গেম, একটা খেলার মধ্যে এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপস স্ট্যান্ড সাইড বাই সাইড ইন আ স্ট্রেট লাইন। আচ্ছা, এই 6টা ইনভার্টেড কাপ, 6টা ইনভার্টেড কাপ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, I'm sorry, it looks very horrible, I know. 3 4 5 6টা, ওকে? এই 6টা ইনভার্টেড কাপ সাইড বাই সাইড, পাশাপাশি আছে, ইন আ স্ট্রেট লাইন। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম। এখানে আমি তোমাকে একটা জিনিস বলে দিই, একটা থট প্রসেস বলে দিই, সেটা হচ্ছে অ্যানালিটিক্যালে যে পাজলগুলো আছে না বাবা, প্রত্যেকটার জন্য অ্যারেঞ্জমেন্ট অনেক ইম্পর্টেন্ট। তো তুমি বলতে পারো ভাইয়া অ্যারেঞ্জমেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? অ্যারেঞ্জমেন্ট হলো, এই দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে না যে এই 6টা ইনভার্টেড কাপ ওরা সাইড বাই সাইড আছে এবং স্ট্রেইট লাইনে আছে। ওরা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে এটা বলে নাই যে এই 6টা কাপ একটা সার্কুলার টেবিলের আশপাশে আছে। সো ধরো কাপগুলো কি এরকম আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম সার্কুলার ভাবে আছে, বাট সার্কুলার মধ্যে আছে না। কিন্তু খেয়াল করে দেখছো এটা অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট, এরকম করে কিন্তু নাই। তুমি আমরা যখন অ্যানালিটিক্যালের সামনের পাজলগুলো করব, তুমি এখানে দেখবা কি কিছু কিছু কোয়েশ্চেন আছে যেখানে বলে দিবে যে 6টা মানুষ একটা সার্কুলার টেবিলের পাশে, একটা সার্কুলার টেবিলের মধ্যে বসে আছে, 6 জন 6 দিকে, ওইটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট কিভাবে করব।
সো অ্যানালিটিক্যালের যে পাজলগুলা সেখানে অ্যারেঞ্জমেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট। তো যখনই আমরা অ্যানালিটিক্যালের পাজল সলভ করব আমাদের মাথায় রাখতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে কেমন, এই অ্যারেঞ্জমেন্টটা কি সার্কুলার, এই অ্যারেঞ্জমেন্টটা কি স্ট্রেট লাইনে, নাকি অ্যারেঞ্জমেন্টটা অন্য কোনোভাবে। সো হোয়াট ডাজ দ্য অ্যারেঞ্জমেন্ট লুক লাইক, এই কোয়েশ্চেনটা আমাদের নিজেদেরকে করতে হবে। কিন্তু হ্যাঁ, যদি তোমাকে অ্যারেঞ্জমেন্ট না বলে দেয় কোয়েশ্চেনের মধ্যে, তাহলে তোমার নিজে জোর করে বের করার দরকার নেই। কিন্তু কোয়েশ্চেনে তুমি একটু খেয়াল করবা যে অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দিয়েছে নাকি, যে যে বস্তুগুলা আছে বা যে ব্যক্তিগুলাকে সাজানোর কথা বলছে তাদেরকে কিভাবে করে সাজানো হয়েছে, কিভাবে করে অ্যারেঞ্জ করা হয়েছে। কারণ তুমি যখন পাজল সলভ করবে না, তুমি হঠাৎ করে রিয়েলাইজ করবে অনেকগুলো পাজল সলভ করতে করতে যে ইটস অল অ্যাবাউট হাউ ইউ অ্যারেঞ্জ থিংস। অ্যানালিটিক্যালে যে পাজলগুলো আসে তাহলে বেসিক্যালি কীভাবে একটা জিনিসকে সাজানো যাবে, একটা জিনিস আরেকটা জিনিসের পাশে বসতে পারবে না, একজন লোক আরেকজন লোকের পাশে বসতে পারবে না। সো ওদেরকে কীভাবে সাজানো যায়, কীভাবে অ্যারেঞ্জ করা যায়। ইট মে সাউন্ড লাইক পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, বাট মানে পারমিউটেশন কম্বিনেশনের ম্যাথ আমরা এখানে করছি না, এটা বেসিক্যালি পাজল। কিন্তু পুরো অ্যানালিটিক্যালের যতগুলো পাজল না এগুলো মোস্টলি এই অ্যারেঞ্জমেন্টই। আচ্ছা, সো এতটুকু তো বুঝলাম। এখন আমরা পরের লাইনগুলো পড়ি। It has exactly one ball hidden under it. সো এই প্রত্যেকটার নিচে একটা করে বল আছে লুকানো। ওকে, দ্য কাপস আর নাম্বার্ড কনজিকিউটিভলি 1 through 6। আচ্ছা, কনজিকিউটিভলি মানে কি? কনজিকিউটিভলি মানে ধারাবাহিকভাবে। ধরো 1 2 3 4 5 6, এখানে দেখো একের পর 2 2 এর পর 3, কোনো গ্যাপ মানে একদম টানা আমি 1 থেকে 6 লিখে গেলাম না, এটা হচ্ছে কনজিকিউটিভ। এখন আমি যদি তোমাকে বলি এটা ম্যাথ করার সময় আমরা করবো, আমি জাস্ট হালকা একটু বলতেছি আর কি। ধর আমি তোমাকে বললাম প্রথম 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বারস লিখো। ইভেন মানে কি বাংলায়? জোড়, জোড় সংখ্যা। সো প্রথম 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বারস কি কি? 2 4 6 8 10। ধর আমি তোমাকে বললাম প্রথম 5টা কনজিকিউটিভ অড নাম্বারস লিখো। প্রথম 5টা তো 1 থেকে শুরু হবে, 1 3 5 7 9। সো এটা হচ্ছে কনজিকিউটিভ। ওকে, এটা আমরা ম্যাথ করার সময়, ম্যাথ স্পেশালি সিকোয়েন্সের কিছু ম্যাথ আছে, ওটা করার সময় আমাদের একটু লাগবে এটা। আচ্ছা, এটা এখন আমাদের মাথা ঘামানোর দরকার নেই পাজল করার সময়। কিন্তু এই যে এক একটা এভাবে করে আমরা নাম্বার করলাম 1 2 3 4 5 6 গেল। Each of the balls is painted a single solid color. each of the balls, প্রত্যেকটা বল is painted, প্রত্যেকটা বলকে রং করা হয়েছে a single solid color, একটা সিঙ্গেল সলিড কালার। এখন সিঙ্গেল সলিড কালার বলতে কি বুঝাচ্ছে বাবা? সিঙ্গেল সলিড কালার বলতে বুঝাচ্ছে কি কালারগুলো না মিক্স করা না। ধরো এই যে একটা বল, এই একটা বল শুধু রেড, এটার সাথে আমি অন্য কালার মিক্স করি নাই, অন্য কালার মিক্স করি নাই, ঠিক আছে? ও রেড বল মানে ও শুধু রেড। সো এই একটা সলিড কালার বা একটাই কালার। ওকে, আচ্ছা, দ্য কালার্স অফ দ্য বলস আর গ্রিন, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। এই যে 6টা বল, এই 6টা বল কি কি কালারের সেটাও আমাদেরকে কিন্তু বলে দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে আমি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এবং এখানে আমি তোমাকে আরেকটা ট্যাকটিক শেখাবো। একটু আগে আমি বলেছিলাম, মনে আছে যে one of the ways IBA makes easy content or easy questions IBM makes easy questions look difficult or appear difficult is they make it very wordy. Wordy মানে কি? তুমি দেখো অনেক ওয়ার্ড ইউজ করেছে না, দেখো এখানে 6টা কালারের নাম দিয়ে দিছে, তোমার 6টা কালারের নাম মনে রাখতে হবে। অনেক অ্যানালিটিক্যালের পাজলের কোয়েশ্চেনে দেখবা কি 6টা মানুষের নাম, 10টা মানুষের নাম। আমার এক্সামে আমার IBA BBA এক্সামে 2টা পাজল আসছিল, এর মধ্যে একটা পাজল এত বড় ছিল এটা আমি করিই নাই, ওটা আমি স্কিপ করে গেছি। এবং IBA পরীক্ষায় কিন্তু স্কিপ করা নাকি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো না, জাস্ট আমি তোমাকে আলাপ করতেছি দেখে বলতেছি। ওটা এত বড়, এতগুলা মানুষের নাম, এই মানুষের ওই মানুষের সাথে সম্পর্ক আছে, আমার এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা মনে নাই, বিশাল বড় কোয়েশ্চেন ছিল, ঠিক আছে?
ইচ্ছা করে এমন করছে যাতে বাচ্চাদের টাইম ওয়েস্ট হয়। তো কোয়েশ্চেনগুলো ওয়ার্ডই করে বা অনেক লেন্দি করে বা অনেক বড় করে, অনেক ডিফিকাল্ট ওয়ার্ডস ইউজ করে, অনেক লম্বা লম্বা শব্দ ব্যবহার করে, যাতে তোমার টাইম নষ্ট হয়, যাতে তুমি রিয়েল কোয়েশ্চেনটা বুঝতে তোমার টাইম লাগে, কম্প্রিহেন্ড করতে টাইম লাগে। তো আইবিএ যেভাবে আমাদের সাথে এই কাজটা করে, এত ওয়ার্ডি কোয়েশ্চেন বানায় যাতে দেখতে ডিফিকাল্ট লাগে, যাতে আমাদের টাইম নষ্ট হয়, হ্যাঁ, তো এটাকে আমরা আমাদের সাথে হতে দিব না। সো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে তুমি গ্রিনকে গ্রিন হিসেবে না মনে রেখে তুমি কি করবে, গ্রিনকে জি লিখবা, ম্যাজেন্ডাকে এম লিখবা, অরেঞ্জকে ও লিখবা, পার্পলকে পি লিখবা, রেডকে আর লিখবা, ইয়েলোকে ওয়াই লিখবা। সো তোমার যখন তুমি কোয়েশ্চেনটা সলভ করবা, তখন তোমার আর গ্রিন ম্যাজেন্ডা অরেঞ্জ এভাবে নিজেকে বলা লাগবে না, তুমি নিজেকে জি এম ও পি আর ওয়াই এভাবে বলবা টু সলভ দ্য কোয়েশ্চেন। এখন অনেকে বলতে পারে ভাইয়া এটা তো আমি মানলাম না। কেন মানলাম না? কারণ এখন তুমি বলতে পারো যে ভাইয়া ধরেন কথার কথা আম, ছয়টা মানুষের নাম দিল, এর মধ্যে একজনের নাম জন, একজনের নাম কথার কথা স্যালি, কিন্তু আরেকজনের নাম জেরি, আর বাকি তিনজনের নাম লিখলাম না। তো ভাই এখানে তো জন জেরি দুজনেরই তো জে দিয়ে শুরু হয়, তাহলে এখন এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে জনকে আমি যে ও দিয়ে মনে রাখি, লিখে রাখি, নোট করি, বা রাফ করি। তোমার কিন্তু রাফ করতে পারবা কোয়েশ্চেনের সাইডে। এবং ও আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, এটা আমি আলাদা করেও বলবো, বাট যারা এখন ভিডিওটা শুনছো ওরা মনে রাখো, আমার আইবিএ পরীক্ষা দেওয়ার সময় আমি না এটা ফার্স্টে নোটিস করি নাই। আমার যে কোয়েশ্চেনের যে বুকলেটটা ছিল না, ওই বুকলেটটার একদম লাস্টে একটা পেজ ছিল যেটা শুধুমাত্র রাফ করার জন্য বরাদ্দ ছিল। সো তুমি ওই যে রাফ করার জন্য যে বরাদ্দ পেজ, সেটা মানে আমি যখন কোয়েশ্চেন সলভ করা শুরু করেছিলাম এমসিকিউ, আমি একদম কোয়েশ্চেনের আশপাশে যেরকম কোয়েশ্চেনের আশপাশে আমরা সলভ করছি না, আইবি পরীক্ষাতে তো বুকলেট আরও ছোটো থাকবে না, তো অনেক ছোটো জায়গা পাওয়া যায়। এবং আমি পেন্সিল দিয়ে করতাম, আমি কখনো কলম ইউজ করতাম না রাফ করার জন্য। পেন্সিল দিয়ে করতাম কেন? কারণ ধরো আমার রাফ করার জায়গা নাই, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যদি কলম দিয়ে রাফ করি আমার কোয়েশ্চেনের সাইডে, তাহলে তো আমি ওটা কেটে আর করতে পারবো না। কিন্তু পেন্সিল দিয়ে ধরো আমি রাফ করলাম, এখন আমার নতুন একটা কোয়েশ্চেন করার জন্য রাফ করার জন্য জায়গা লাগবে, তো তখন আমি রাবার ইউজ করে রাবার দিয়ে পেন্সিলের লেখাটা মুছে ফেলবো। তাই পরীক্ষা হলে কিন্তু পেন্সিল দিয়ে করবা এবং পেন্সিলের সাথে রাবার নিয়ে যাবা, শার্পনারও নিয়ে যাবা, ঠিক আছে? এটা আমি আলাদা করে বলবো, জাস্ট মনে পড়তেছে দেখে আমি বলে দিচ্ছি। তো আমি পরীক্ষার প্রথম কয়েক মিনিট আমি খেয়ালই করি নাই যে আমার পরীক্ষার আইবিবিবি কোয়েশ্চেনের যে বুকলেটের পিছনে একটা রাফ করার জন্য জায়গা দিয়েছে এবং ওইটার উপরে লেখা আছে এটা রাফ করার জন্য। তুমি কিন্তু আবার ভুলে আইবিএফ যে কোয়েশ্চেনে তোমার বুকলেটটা দিবে, বুকলেটের মধ্যে কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে। তুমি কিন্তু ভুলে রিটেনের জন্য যে জায়গা বরাদ্দ, ওইটার মধ্যে আবার রাফ করা শুরু করো না। মানে ওখানে কিন্তু তুমি রিটেনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লিখবা, কিন্তু তুমি পরীক্ষার কোয়েশ্চেনটা বুকলেটটা হাতে পাওয়ার সাথে সাথে তুমি যেটা করবে, তুমি একটু চেক করো যে তোমার পরীক্ষার কোয়েশ্চেনটার বুকলেটের পিছনে রাফ করার জন্য আলাদা কোনো জায়গা বরাদ্দ আছে নাকি। ধরো তুমি কনফিউজ, তুমি বুঝতেছো না যে ওই পেজটা রাফ করার জন্য বরাদ্দ কি বরাদ্দ না, বা অ্যালোকেটেড কিনা। অলওয়েজ এক্সামের হলে যে ইনভিজিলেটর ম্যাম বা স্যার থাকবেন তাদেরকে জিজ্ঞেস করবা, কখনো হেজিটেটেড ফিল করো না, ঠিক আছে? স্পেশালি যারা আইবিএ বিবি এক্সাম দিচ্ছ, তোমরা জীবনে একবারই আইবিএ বিবি এক্সাম দিতে পারবে। শোনো, আমি কিন্তু বলতেছি না যে আইবিএতে চান্স পাইতে হবে। আমি তো চান্স পাইছিলাম, রাইট? আমি পড়া শেষ করতে পারিনি। আমি 3 বছর আইবিএতে বিবিএ পড়ছি, দেন আই কুডন্ট কমপ্লিট আইবিএ বিবি, আই হ্যাড টু কাম টু দ্য ইউএস, নাও আই এম স্টাডিং অ্যাট কলম্বিয়া, রাইট? তো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, মানে চান্স পাওয়া ইম্পর্টেন্ট না। মানে আমি জানি চান্স পাওয়া ইম্পর্টেন্ট হয়তো বা অনেকের জন্য, কিন্তু ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আইবিএতে চান্স না পেলে এমন কিছু যায় আসে না, ঠিক আছে? কিন্তু যেহেতু তুমি সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ এবং তুমি চাও চান্স পেতে, তাই আমি তোমার একটা বড় ভাই হিসেবে বলতেছি আর কি। সো তুমি কি করবা, পরীক্ষার হলে যে ইনভিজিলেটর স্যার বা ম্যাম থাকবেন তাকে সে বিরক্ত হলে হবে, কোনো সমস্যা নাই। ধরো তুমি কোয়েশ্চেন করতেছো, সে বিরক্ত হচ্ছে, হোক, সমস্যা নেই, ঠিক আছে? তুমি বারবার তার কাছে ক্ল্যারিফিকেশন জিজ্ঞেস করবা যে ম্যাম, এই ম্যাম বা স্যার, এই পেজটা থেকে আমি রাফ করতে পারবো?
তারপরে পরীক্ষার হলে ঘড়ি, অনেক সময় পরীক্ষা এক্সাম হলে ঘড়ি থাকে না, এবং অনেক এক্সাম হলে ঘড়ি নিয়ে ঢুকতে দেয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি কেমনে, আইবিএ তো খুবই টাইম কনস্ট্রেন্টটা তো খুব ম্যাটার করে আমাদের আইবি এক্সামে। তো সেক্ষেত্রে তুমি যদি নাই জানো যে কতক্ষণ হয়ে গেছে পরীক্ষা শুরু হওয়ার পর, টাইম কতটুকু চলে যাচ্ছে, তোমার জন্য ডিফিকাল্ট না? বারবার জিজ্ঞেস করবা যে স্যার বা ম্যাম স্যার কতক্ষণ টাইম গিয়েছে, কতক্ষণ বাকি আছে, ঠিক আছে? পোলাইটলি জিজ্ঞেস করবা। এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো না, বাট আমি আপাতত এখন যেহেতু বলা শুরু করেছি বলে দিই, পোলাইটলি জিজ্ঞেস করবা। অভদ্রতা করার কোনো দরকার নেই। আমি জানি যে তোমরা সবাই ভালো বাচ্চা কাচ্চা, তোমরা ডিসরেসপেক্টফুল কিছু করবে না, এটা আমি জানি, তা আমি বলে দিচ্ছি আর কি। অবদ্ধতা করার দরকার না, খুব ভদ্রভাবে বলবা যে স্যার ম্যাম আমরা কতক্ষণ হয়েছে, কতক্ষণ বাকি আছে। উনি বিরক্ত হলে হবে, শোনো আমার কথা খারাপ লাগতে পারে, তুমি কি ওই টিচারটার সাথে তোমার জীবনে দেখা হবে? আর তুমি তো ডিসরেসপেক্টফুল কোনো কিছু করছো না, খেয়াল করো, তুমি অবদ্ধতা করছো না তার সাথে। তোমার নিজের জন্য তোমার দরকার, তোমার পরীক্ষা ভালো করার জন্য তোমার দরকার, এবং তার সাথে তোমার জীবনে দেখাও হবে না আর ওই পরীক্ষার পরে। সো তোমার এবং আরেকটা ব্যাপার কি জানো, এটা ওনার দায়িত্ব, because he or she is responsible for that particular exam room or exam hall. So it's his or her responsibility as well তোমাকে হেল্প করা, ঠিক আছে, as much as possible. তো তুমি জিজ্ঞেস করবা, ভদ্রভাবে জিজ্ঞেস করবা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, সো ইসের ক্ষেত্রে যে জন, স্যালি, জেরি, এটার ক্ষেত্রে আমি জনকে মনে রাখবো জে ও দিয়ে, এভাবে নোট করব, রাফ করব, হ্যাঁ, আমার পাজলগুলো সলভ করার সময়। জেরিটাকে আমি আমার রাফে কিভাবে লিখবো, এইভাবে লিখবো, তাহলেই তো হইলো। মানে ধরো যদি দুইটা ওয়ার্ডের প্রথম লেটারটা সেম হয়, তাহলে সেকেন্ড লেটারটা ইউজ করো। এখন ধরো সেকেন্ড লেটারটাও সেম, ঠিক আছে? ধরো একটা হচ্ছে জন, আর একটা ধরো জোনাথন, ঠিক আছে? ধরো এই যে প্রথম দুইটার লেটার সেম, তখন থার্ড লেটারটা ইউজ করো, JOH ফর জন, JON ফর জোনাথন, ঠিক আছে? ইউজ করো। বুঝতে পারছো আইডিয়াটা? কিন্তু এভাবে সিম্পলিফাই করতে হবে তোমার রাফ করার জন্য, যাতে তুমি ইজিলি সলভ করতে পারো। কারণ অ্যানালিটিক্যালের কোয়েশ্চেনগুলোতে আমাদের রাফ করে করে সলভ করা অনেক ইম্পর্টেন্ট। এবং বারবার এই কোয়েশ্চেনের দিকে তাকায়, তুমি যখন এতগুলা কোয়েশ্চেন সলভ করবা, হ্যাঁ, তুমি বারবার কোয়েশ্চেনের দিকে তাকাবা, বারবার এই প্যাসেজের দিকে তাকাবা, বারবার এই কন্ডিশনের দিকে তাকাবা, তাহলে কিন্তু হবে না, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস আমি তো তোমাকে বলে দিই। এই যে আমাদের অ্যানালিটিক্যালের কোয়েশ্চেনগুলো না, দেখবা যে এই কোয়েশ্চেনগুলোর দুইটা পার্ট। একটা হচ্ছে ফার্স্ট, এই যে প্যাসেজটা থাকবে না, প্যাসেজের প্রথম পার্টে তোমার ডেসক্রিপশন থাকবে, যেমন এখানে ডেসক্রিপশন দেওয়া। পরের পার্টে তোমার কিছু কন্ডিশনস দিয়ে দিবে, ওকে? আচ্ছা, সেটা আমরা পড়তে পড়তে এখন দেখবো, জাস্ট আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে পড়ি। কি কি পেয়েছিলাম? দ্য কালার অফ দ্য বলস গ্রিন, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। দ্য বলস হ্যাভ বিন হিডেন আন্ডার দ্য, বলগুলোকে লুকানো হয়েছে। কোথায় লুকানো হয়েছে? আন্ডার দ্য কাপস, বলগুলোকে কাপের ভিতরে লুকানো হয়েছে। ইন আ ম্যানার দ্যাট কনফার্মস টু দ্য ফলোয়িং কন্ডিশনস, বলগুলোকে কাপের নিচের কন্ডিশনগুলো অনুযায়ী লুকানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কন্ডিশনগুলো পড়ি। দ্য পার্পল বল, এই যে পার্পল বল, মাস্ট বি হিডেন, পার্পল বলটা অবশ্যই লুকানো থাকতে হবে, অবশ্যই, মাস্ট বি। আচ্ছা, পরে আমরা কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখব, আমি তোমাকে জাস্ট একটা হিন্ট দিয়ে দেই, মাস্ট বি ভার্সেস কুড বি। এই যে আমরা এই আলাপগুলো করছি না, এগুলো কিন্তু এই অ্যাডভাইসগুলো তোমার ভিডিও বা আমাদের আর্টিকেলগুলো থেকে তোমার নিতে হবে, হ্যাঁ? কারণ এগুলো কিন্তু বাবা আইবিএতে চান্স পাওয়ার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট কেউ যদি স্যাট এসএটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, বা জিআরই পরীক্ষা বা জিম্যাটের জন্য, জিম্যাট লাগে হচ্ছে তোমার MBA করার জন্য ইউএসএ বিজনেস স্কুলগুলোতে অ্যাপ্লাই করার জন্য। যদিও অনেক বিজনেস স্কুলে তোমার জিআরই দিয়ে হয়েছে, বাট ধরো তুমি হার্ভার্ড বিজনেস স্কুল, কলম্বিয়া বিজনেস স্কুল, এসব জায়গায় পড়তে গেলে তোমার জিম্যাট দেওয়া লাগে। যাই হোক, কিন্তু ওগুলোর জন্য তুমি প্রিপারেশন নিয়ে থাকো, প্রত্যেকটার ক্ষেত্রেই মাস্ট বি এবং কুড বি, এই দুইটার ডিফারেন্স অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা নিচে কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে দেখবো
কিন্তু আপাতত আমি বলে দিই মাস্ট বি মানে অবশ্যই এটা হতে হবে, ঠিক আছে? আমি নিচে গিয়ে আরও ডেসক্রিপশন আরও ব্যাখ্যা বলবো। আচ্ছা, সো দ্য পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার আ লোয়ার নাম্বারড কাপ দেন দ্য অরেঞ্জ বল। আচ্ছা, সেখানে দুইটা বল নিয়ে কথা বলতেছে, রাইট? দ্য পার্পল বল মাস্ট বি হিডেন, পার্পল বলটা লুকানো থাকতে হবে আন্ডার লোয়ার নাম্বারড কাপ। লোয়ার নাম্বার কাপ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, সো তুমি চিন্তা করো, তুমি আমাকে বলো তো 4 বড় না 6 বড়? 6 বড়, 4 ছোট। সো এই যে 4 নাম্বার কাপটা 6-এর সাথে কম্পেয়ার করলে এটা লোয়ার নাম্বার কাপ, এটা লোয়ার নাম্বারড কাপ। 4 নাম্বারটা, 6 নাম্বারটা কি লোয়ার নাম্বারড কাপ? না। 6-এর সাথে 5কে তুলনা করলে 5 হচ্ছে লোয়ার নাম্বারড কাপ। 1-এর সাথে 3কে তুলনা করলে, 1 নাম্বার কাপের সাথে 3 নাম্বার কাপকে তুলনা করলে 1 নাম্বার কাপটা লোয়ার নাম্বারড কাপ, এটাই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, দ্য পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার আ লোয়ার নাম্বারড কাপ দেন দ্য অরেঞ্জ বল। সো ধর আমি জাস্ট কথার কথা এক্সাম্পল দিচ্ছি, অরেঞ্জ বল যদি 4-এ থাকে, 4 নাম্বার কাপে থাকে, তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী বা আমাদের শর্ত অনুযায়ী পার্পল বলটাকে অবশ্যই 4-এর থেকে ছোট একটা কাপে থাকতে হবে, লোয়ার নাম্বার কাপে থাকতে হবে। তো অরেঞ্জ যদি 4 নাম্বার কাপে থাকে, ও কি পার্পল কি 5 বা 6 যেতে পারবে? পারবে না। কিন্তু পার্পলকে 1 নাম্বার কাপ, 2 নাম্বার কাপ বা 3 নাম্বার কাপ, এই যে কোনো একটা কাপে যেতে হবে। ওকে, সো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখে রাখি, যাতে আমাদের রাফে লিখে রাখবো, আমাদের ওই কোয়েশ্চেনের পাশে লিখে রাখবো, ঠিক আছে? তো কেন সিম্পলিফাই করে লিখে রাখছি? কারণ বাবা, ধরো তুমি যখন এই কোয়েশ্চেনগুলো সলভ করবা, তুমি কি বারবার এত ওয়ার্ডি বড় বড় লম্বা কন্ডিশনের দিকে তাকাবা? এটা তো স্ট্র্যাটেজিক হলো না, তাই না? তোমার জন্য টাইম কনজিউমিং হয়ে যাবে না? বারবার তুমি একটা কোয়েশ্চেন সলভ করবা, বারবার একটা কন্ডিশনের দিকে তাকাবা, ইট ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স। উই আর স্মার্ট, রাইট? তো আমরা কি করব? আমরা এগুলোকে সিম্পলিফাই করে সিম্বলিক আকারে লিখে রাখবো আমাদের রাফের মধ্যে, আমাদের কোয়েশ্চেনগুলোর পাশে পেন্সিল দিয়ে লিখবো। ওকে, আচ্ছা, সো লিখি পার্পল বলকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? পি। তো আমি কেমনে রিপ্রেজেন্ট করি এটা? তুমি তোমার মতো করতে পারো, আমি জাস্ট আমার সুবিধা মতো করতেছি। ও, আবার অনেকে আসছে না যারা নিজের হ্যান্ড রাইটিং নিজে বুঝে না, তো সেমভাবে তুমি ধরো নিজে একভাবে রিপ্রেজেন্ট করলা বা সিম্পলিফাই করে লিখলা, তুমি নিজের সংকেত, নিজের সিম্বল, নিজের সিম্পলিফিকেশন নিজেই বুঝলা না কোয়েশ্চেন সলভ করার সময়, নিজে না বুঝে বরং তোমার আবার বারবার এই কন্ডিশনগুলোর দিকে তাকাতে হচ্ছে, সেটা কিন্তু আবার করা যাবে না। ডোন্ট সিম্পলিফাই থিংস ফর দ্য সেক অফ সিম্পলিফাইং ইট। তুমি যদি নিজের সিম্পলিফিকেশন, তুমি যদি নিজের সংকেত, নিজের সিম্বলস নিজেই না বুঝো, জাস্ট ফর দ্য সেক অফ ডুইং ইট, ডোন্ট ডু ইট, রাইট? সো নিজেরটা নিজে বুঝতে হবে কিন্তু। আচ্ছা, সো পার্পল বল লোয়ার নাম্বার কাপে থাকবে, সো অরেঞ্জটা বড় কাপে থাকবে, তাই আমি ছোট সিম্বলটা, লেসার দেন সিম্বলটা ইউজ করলাম। তো এটা থেকে আমি কি বুঝতে পারছি? যে পার্পল বলটা ছোট কাপে থাকবে, অরেঞ্জ কাপটা বড় কাপে থাকবে, মানে হায়ার নাম্বার কাপে থাকবে অরেঞ্জ বল, লোয়ার নাম্বার কাপে থাকবে পার্পল বল। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা পড়ি। দ্য রেড বল মাস্ট বি হিডেন আন্ডার আ কাপ। লাল বলটাকে লুকিয়ে রাখতে হবে, হিডেন আন্ডার আ কাপ, ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য কাপ। ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট মানে কি? তুমি আমাকে বলো, এই 4 নাম্বার যে কাপটা, এটার পাশের কাপটা কি? ইমিডিয়েটলি একদম পাশের কাপটা কি? 3 নাম্বার কাপ। 4 নাম্বার কাপের একদম পাশে আরেকটা কাপ কি? 5 নাম্বার কাপ। 4 নাম্বার কাপের একদম পাশে কি 2 নাম্বার কাপ আছে? না। 4 নাম্বার কাপের একদম পাশে কি 1 নাম্বার কাপ আছে? না। 4 নাম্বার কাপের একদম পাশে কি 6 নাম্বার কাপ আছে? না। সো 4 নাম্বার কাপের জন্য ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট কি 1 নাম্বার কাপ, 2 নাম্বার কাপ বা 6 নাম্বার কাপ হবে? না। 4 নাম্বার কাপের জন্য ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট হচ্ছে 3 নাম্বার কাপ এবং 5 নাম্বার কাপ। সো ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট মানে একদম পাশের কাপ, ঠিক আছে? আচ্ছা, সো দ্য রেড বল মাস্ট বি হিডেন under a cup immediately adjacent to the cup under which the magenta ball is hidden. মানে হলো, ধরো রেড বলটা এখানে আছে, ধরো 5 নাম্বার কাপে, মেজেন্টা বলটা একদম এটার পাশে যে কোনো একটা কাপে থাকতে হবে। মানে মেজেন্টা
মেজেন্টা বলটা এইখানে থাকতে পারবে না। কারণ এটা কি একদম আর যেহেতু 5 নাম্বার কাপে আছে, মেজেন্টা কি 4 বা 6 বসছে না, আমাদের কন্ডিশনটা বলে দিচ্ছে রেড যেখানে থাকবে এটার একদম, বা মেজেন্টা যেখানে থাকবে ওটার পাশাপাশি কাপেই মেজেন্টাকে বসতে হবে। তো ও 4 বা 6 বসতে পারবে, ঠিক আছে। বা ধরো মেজেন্টা হচ্ছে 3 নাম্বার কাপে আছে, তাহলে রেড কি এখানে বসতে পারবে না, কারণ ও তো ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট না। ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট কোন জায়গায়, 2 বা 4 নাম্বার কাপ, তাহলে ও এখানে বা এখানে বসতে হবে, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো ভাইয়া এটাকে কেমনে রিপ্রেজেন্ট করবেন আপনি। আমি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি, আমি নিজে আমার সুবিধার মতো আমি যেভাবে রিপ্রেজেন্ট করি, আমি R=M লিখলাম, কারণ এটা আমার বুঝতে সুবিধা হয় আর কি, যে রেড =M বলতে আমি নিজে এই কোয়েশ্চেনটার জন্য আমি এভাবে বুঝে নিচ্ছি যে রেড আর এম পাশাপাশি, তুমি তোমার মতো সিম্বল ইউজ করো। আচ্ছা, 3 নাম্বার, দ্য গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5। এতক্ষণ ধরে আমাদের কোন বল কোন কাপের মধ্যে থাকবে, কোন বল এক্স্যাক্টলি কত নাম্বার কাপের মধ্যে থাকবে, সেটা কিন্তু আমাদের এতক্ষণ ধরে বলে দেয়নি। এই প্রথমবার আমাদেরকে বলে দিল যে আমাদের যে সবুজ রঙের বলটা, গ্রিন বলটা, সেটা অবশ্যই 5 নাম্বার কাপের মধ্যে থাকতে হবে, এটা একদম ফিক্সড। সো এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সিম্পলিফাই করতে পারি, গ্রিন বল মাস্ট বি আন্ডার কাপ 5। আচ্ছা, সো আমরা এই যে পুরো প্যাসেজটা এবং কন্ডিশনটা, সেটা থেকে এই 3টা জিনিস এক্সট্র্যাক্ট করে ফেললাম। এই যে 3টা জিনিস এক্সট্র্যাক্ট করে ফেললাম, এই 3টা কন্ডিশন এক্সট্র্যাক্ট করে ফেললাম, এই 3টাকে ইউজ করে আমরা আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, আচ্ছা, সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 1, সো আমি কি বলেছিলাম, আমরা কি কোয়েশ্চেনগুলো সলভ করার সময় বারবার প্যাসেজের দিকে তাকাবো, বারবার কন্ডিশনের দিকে তাকাবো না, আমরা আমাদের এই সিম্পলিফিকেশনের দিকে তাকাবো। তাই এটাকে আমি একটা স্টিকি নোট বানাই। পরীক্ষার হলে তোমাকে কেউ স্টিকি নোট দিবে না, যেহেতু আমার এখন লাক্সারি আছে তাই আমি এটা ইউজ করছি। সো ইউ ক্যান বি জেলাস অফ মি, বাট ইয়াস, তুমি পারবে না, আমি পারবো এখন স্টিকি নোটস ইউজ করতে, বাট পরীক্ষা হলে পারবে না। সো আমি লিখে রাখি আমাদের সুবিধার জন্য। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে, গ্রেট। আচ্ছা, সো which of the following, first question, which of the following could be the colors, নিচের কোনটা could be the colors of the balls under the cups in order from 1 through 6? সো এই যে আমাদের যে 6টা কাপ, ও আমাদেরকে বলছে, মনে আছে আমি একটু আগে বলছিলাম মাস্ট বি এবং কুড বি ইম্পর্টেন্ট। সো এখন আমি তোমাকে একটু ডেসক্রাইব করে দিই মাস্ট বি আর কুড বির মধ্যে ডিফারেন্স কি। মাস্ট বি মানে, মাস্ট বি যখনই কোথাও লেখা দেখবা, সেটা ম্যাথ কোয়েশ্চেন হোক, রিডিং কম্প্রিহেনশন হোক, পাজল হোক, ক্রিটিক্যাল রিজনিং হোক, তখনই তুমি ধরে নিবা যে এটার একটা মাত্র অ্যান্সার থাকা সম্ভব, একটা মাত্র অপশন থাকা সম্ভব। সো অনলি ওয়ান অপশন or choice or answer। এবং যখনই মাস্ট বি থাকবে তখনই তোমার বুঝে নিতে হবে যে ওই জিনিসটা অলওয়েজ ট্রু। হোয়াট এভার ইজ মাস্ট বি, দ্যাট উড বি অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু। সব সিচুয়েশনে ওইটা ট্রু হবে, ইন এভরি সিচুয়েশন, ইন এভরি সিচুয়েশন দ্যাট উড বি ট্রু। এটা মাথায় রাখবা, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং এটা বাচ্চারা কনফিউজ করে ফেলে ম্যাথ সলভ করার সময়, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন সলভ করার সময়। ইন এভরি সিচুয়েশন দ্যাট উড বি ট্রু, অর দ্যাট উড বি অলওয়েজ ট্রু, মানে এটা একটু রিডান্ডেন্ট হয়ে গেল এটা লিখছি দেখে, অলওয়েজ ইন এভরি সিচুয়েশন, বাট ইউ গট দ্য আইডিয়া, রাইট? আচ্ছা, কুড বি বলতে কি বুঝায়? কুড বির ক্ষেত্রে যখনই কুড বি দেখবা তখন তুমি বুঝে নিবা যে একটা মাল্টিপল অ্যান্সার্স পসিবল।
একটাই হইতে হবে এমন না, বা মাল্টিপল থিংস ক্যান হ্যাপেন। এই যে এইমাত্র আমরা বললাম না যে যখন মাস্ট বি থাকবে তখন একটা জিনিসই হইতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, কুড বির ক্ষেত্রে একটা জিনিস হতে হবে এটা বাধ্যতামূলক না, মাল্টিপল জিনিস হইতে হবে, মাল্টিপল জিনিস হতে পারে, ঠিক আছে। মাস্ট বিটা হ্যাজ টু বি, মাস্ট বি যখনই থাকবে ইট হ্যাজ টু মিন গ্যারেন্টিড, যে গ্যারেন্টি দিলাম যে এটাই হবে, ঠিক আছে। তো আমরা এখন কোয়েশ্চেনটা সলভ করি, তো মুছে ফেলি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, সো যেহেতু এখানে কুড বি বলা, তো আমরা কি বুঝতেছি যে এই যে বল 1 থেকে 6 এইটার অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক আছে। সো আমাদেরকে বেসিক্যালি কোয়েশ্চেনটা বলতেছে যে এই যে 5টা আমাদেরকে অ্যান্সার চয়েস দিল, 5টা অ্যারেঞ্জমেন্ট দিল, এই 5টার মধ্যে কোনটা একটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। আমাদের কিন্তু এটা বলছে না যে মাস্ট বি এই অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাই হইতে হবে বলসগুলার, এটা কিন্তু বলছে না, বলছে যে অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট হওয়া সম্ভব, কোনটা হবে একটু বের করো তো, মানে কোনটা ঠিক হইতে পারে। আচ্ছা, কিভাবে সলভ করবো এই কোয়েশ্চেনগুলো? এই কোয়েশ্চেনগুলো আমাদের যখনই আমরা অ্যানালিটিক্যালের পাজল সলভ করব, we need to follow the process of elimination. Always remember this. Process of elimination মানে কি? Process of elimination মানে হচ্ছে এই যে আমাদের 5টা অ্যান্সার চয়েস দিয়ে দিল, এই 5টা অ্যান্সার চয়েস আমরা কাটতে থাকবো, এলিমিনেট করতে থাকবো এক একটা অ্যান্সার চয়েস। লাস্টে যে অ্যান্সার চয়েসটা থেকে যাবে, লাস্টে যে অপশনটা থেকে যাবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। আমরা একটা করে, সো অ্যানালিটিক্যালের ক্ষেত্রে এটা দেখতে কেমন, আমরা একটা করে আমরা কন্ডিশনসগুলো দেখব, আমরা এই অ্যান্সার চয়েসের সাথে মিলাবো, যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে ওই অ্যান্সার বাদ, ওই অপশন বাদ, এভাবে করে এলিমিনেট করতে থাকবো, ঠিক আছে। তো কন্ডিশনগুলো ইউজ করে আমরা এলিমিনেট করতে থাকবো অপশনগুলো। এবং এক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে অলওয়েজ স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট কন্ডিশন। সো তোমার জন্য এই 3টা কন্ডিশনের মধ্যে কোনটা ইজি এটা তোমার উপর। আমার ক্ষেত্রে এই কন্ডিশনটা ইজি, 3rd নাম্বার কন্ডিশনটা। 3rd নাম্বার কন্ডিশনটা কি, যে গ্রিন বলটা, সেই গ্রিন বলটা অলওয়েজ 5 নাম্বার কাপের মধ্যে থাকতে হবে, এটা আমাদেরকে ফিক্সড করে বলে দিছে, এটা ধ্রুব সত্য, এটা আমরা জানি। তাহলে আমরা এখন দেখি তো অ্যান্সার অপশন এতে 1 2 3 4 5 6, দেখো তো 5 নাম্বার কাপে পার্পল বসানা, 5 নাম্বার কাপে কি গ্রিন আসছে? নাই। তো এটা আমাদের যে থার্ড কন্ডিশনটা ছিল, গ্রিন বলকে অলওয়েজ 5 নাম্বার কাপে থাকতে হবে, সেটা ভ্যালিড করতেছে না, সেটা কি ফুলফিল করতেছে না, তো এটা বাদ, এলিমিনেট করে দিলাম, প্রসেস অফ এলিমিনেশন। আচ্ছা, সেকেন্ড অপশনে আসি, দেখো তো আবার, দেখো আমি কিন্তু পুরোটা পড়ছি না বাবা, খেয়াল করে দেখো, আমি জাস্ট 3 নাম্বার কন্ডিশনটা ফুলফিল করছে নাকি অ্যান্সার চয়েসটা এটা মিলাচ্ছি শুধু। এটা কিন্তু অনেক ইজি বাই দেবে, তুমি যদি প্রসেস অফ এলিমিনেশন এটা ফলো করো, একদম ইজিয়েস্ট কন্ডিশনটা থেকে শুরু করো এবং চেষ্টা করো যে আচ্ছা ইজিয়েস্ট কন্ডিশনটা ফুলফিল করতেছে নাকি, এটা আগে চেক করবো। সো আমরা চেক করতেছি, দেখি তো গ্রিন বলটা কি 5 নাম্বার কাপের মধ্যে আছে নাকি, সেকেন্ড চয়েসে না, 5 নাম্বার কাপে তো অরেঞ্জ বল আছে, সো এটাও বাদ। বাকিগুলো কিন্তু কিছু চেক করলাম না, বাকি কন্ডিশনগুলো ধরলাম না। কিন্তু দেখো এখন আমরা আটকায় গেলাম, কীভাবে আটকায় গেলাম, দেখো এই যে 3টা অ্যান্সার চয়েস, এই 3টা কিন্তু গ্রিন 5 নাম্বার কাপে। সো যেহেতু গ্রিনটা এই 3টা অপশানে 5 নাম্বার কাপে, তাহলে আমরা কি থার্ড কন্ডিশনটা ইউজ করে আমরা আর এলিমিনেট করতে পারছি অপশনস? পারছি না। তো তাহলে আমরা সেকেন্ড স্টেপে কি করব, সেকেন্ড স্টেপে যেহেতু আমরা সব থেকে ইজিয়েস্ট কন্ডিশনটা ইউজ করে এক্সস্ট করে ফেলেছি অলরেডি, আর পারছি না এটা দিয়ে এলিমিনেট করতে অ্যান্সার চয়েস, আমরা তাহলে তারপরে সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশনটা ইউজ করব। এটা বেসিকলি আমি এভাবে করি আর কি, ঠিক আছে। তো সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশন আমার ক্ষেত্রে হচ্ছে এইটা, ঠিক আছে, রেড আর ম্যাজেন্টা এই দুটা বলকে পাশাপাশি থাকতে হবে। তাহলে দেখি তো
কোথায় রেড অ্যান্ড মেজেন্টা পাশাপাশি আছে, দেখো সি নাম্বারে রেড অ্যান্ড মেজেন্টা পাশাপাশি আছে, তাহলে এটা কিন্তু ঠিক অ্যান্সার হতে পারে। তাহলে এটা এখন আপাতত এলিমিনেট করবো না আমরা। দেখি তো অপশন ডিতে রেড অ্যান্ড মেজেন্টা পাশাপাশি আছে নাকি, দেখো এটা তো রেড অ্যান্ড মেজেন্টা পাশাপাশি আছে কিন্তু, তাহলে অপশন ডিকেও আমরা আপাতত কিন্তু এলিমিনেট করছি না, আমরা এ আর বিকে থার্ড কন্ডিশনের জন্য এলিমিনেট করে ফেলেছি, কিন্তু সি আর ডিকে সেকেন্ড কন্ডিশনের জন্য এখনও আমরা খেলা থেকে বাদ দিয়ে দিতে পারছি না, এখনও এলিমিনেট করতে পারছি না। অপশন ইতে দেখো তো রেডের পাশে পার্পল, পার্পলের পাশে আবার মেজেন্টা, রেড আর মেজেন্টা কিন্তু পাশাপাশি নেই অপশন ইতে, তাহলে সেকেন্ড যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করতে পারলো না কিন্তু, তাহলে ই কি আমাদের অ্যান্সার রাইট অ্যান্সার হতে পারে না। সো এটাকে আমরা এলিমিনেট করে দিব। কেন এলিমিনেট করলাম? বিকজ অফ দ্য সেকেন্ড কন্ডিশন, যে রেড এবং মেজেন্ডাকে পাশাপাশি থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো আমাদের সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশন ইউজ করে ফেললাম, তাহলে থার্ড স্টেপে বাকি উই নিড টু ইউজ rest of the conditions. সো এখন যেহেতু আমরা থার্ড এবং সেকেন্ড কন্ডিশন ইউজ করে ফেলেছি 2 আর 3, তাহলে এখন 1 নম্বর কন্ডিশনটা ইউজ করে আমরা সি আর ডি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার এটা বের করবো, রাইট? তাহলে আমাদের 1 নম্বর কন্ডিশনটা কি ছিল? পার্পল বলটা ছোট নাম্বার মানে লোয়ার নাম্বার কাপে থাকতে হবে, অরেঞ্জ বলটা অলওয়েজ বড় নাম্বার কাপে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ডি থেকে শুরু করি। দেখো এখানে পার্পল বলটা 6 নাম্বার কাপে আর অরেঞ্জ বলটা 1 নাম্বার কাপে, কিন্তু আমাদের কন্ডিশন কি ছিল? যে পার্পল ছোট কাপে থাকতে হবে, অরেঞ্জ বড় কাপে থাকতে হবে, কিন্তু এখানে তো পার্পল দেখতেছি বড় কাপে, কারণ কাপ 6-এ, আর অরেঞ্জ দেখতেছি সব থেকে ছোট কাপে, ও কাপ 1-এ, তাহলে কি প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করলো না কিন্তু। সো এটাও এলিমিনেট করে দিলাম। কেন? বিকজ অফ কন্ডিশন 1। এটা যদি পরীক্ষার হল হয়, ধরো আমি আইবে পরীক্ষা দিচ্ছি বসে, আমি অপশন সি কে আর ভেরিফাই করতে যেতাম না এই 3টা কন্ডিশন দিয়ে, আমি জাস্ট আমাদের যে বাবল শিটটা দিবে, বাবল শিট বলে বা ওএমআর বলে, আমরা যারা এসএসসি এইচএসসি দিয়েছি, বাংলা মিডিয়ামে পড়তাম বা বাংলা ভার্জনে পড়তাম, আমরা তো ওএমআর শিট বলি এটাকে। ওএমআর শিটই আসলে অফিসিয়ালি, বাট ওএমআর মেশিনের কারণে আর বাবল শিটও বলে। সো আমাদের যে বাবল করতে হয় না, গোল্লা ভরট করতে হয় না। সো আমার যদি পরীক্ষার হলে যখন আমি যদি পরীক্ষার মধ্যে বসে এটা সলভ করতাম, তাহলে আমি সিটাকে আর মিলাইতেই যেতাম না, আমি জাস্ট অপশন সিটাকে গোল্লা ভরট করে আমি সেকেন্ড কোয়েশ্চেনে চলে যেতাম। বাট যেহেতু আমরা শিখতে বসছি, তাই একটু সিটাও একটু চেক করি, ঠিক আছে? কিন্তু তুমি এটা মাথায় রাখবা, কিন্তু তুমি কিন্তু প্রসেস অফ এলিমিনেশন ইউজ করতেছো কেন? যাতে তোমার সময় বাঁচে, তাই না? আর তুমি যদি প্রসেস অফ এলিমিনেশন ইউজ না করতা, তুমি যদি একটা করে অ্যান্সার চয়েস এলিমিনেট না করতা, বাদ না দিতা, তখন তোমার বসে বসে হিসাব করা লাগতো যে আচ্ছা এই অ্যারেঞ্জমেন্ট পসিবল, ওই সময় তো আমাদের নাই, তাই না? আচ্ছা, তো আমরা সি নাম্বারটা দেখি তো, পার্পল আর অরেঞ্জ। পার্পল কোথায়? পার্পল হচ্ছে 3 নাম্বারে। আচ্ছা, পার্পল হচ্ছে 3 নাম্বার কাপে। অরেঞ্জ কোথায়? অরেঞ্জ হচ্ছে 6 নাম্বার কাপে। তাহলে আমাদের কন্ডিশন কি ফুলফিল করলো কিন্তু, কারণ অরেঞ্জ 6 নাম্বার কাপে, বড় কাপে, আর পার্পল লোয়ার নাম্বার কাপে, 3 নাম্বার কাপে। সো 1-এর অ্যান্সার হবে সি। আচ্ছা, এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা তাহলে সলভ করে ফেলি। সেম এই প্রসেস অফ এলিমিনেশনটা মনে রাখবা। আমি তো মুছে স্টিকি নোটটা নিচে নিয়ে আসবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, ইফ দ্য মেজেন্টা বল ইজ আন্ডার কাপ 4। ও আরেকটা জিনিস, আমি তোমাদেরকে অনেক কথা বলছি, সো তুমি একটু সময় নিয়ে ভিডিওটা দেখো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু আই এম গিভিং ইউ অ্যাজ মেনি ইনসাইটস, অ্যাজ মেনি স্ট্র্যাটেজিস অ্যাজ পসিবল। সো খেয়াল করে দেখো, আমি এভাবে করে 1 2 3 4 5 6 এরকম কাপগুলার পজিশন অ্যারেঞ্জমেন্টটা
নিজে হিসাব রাখার জন্য করে রাফ করেছি না, এরকম আমি করি, এটা আমার সুবিধা হয় দেখে। সো তুমিও কিন্তু করতে পারো। ধরো তুমি তোমার কোয়েশ্চেনের সাইডে এরকম কি করবে, যে ধরো আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করবো, আমি সেমভাবে আমার আমার নিজের সুবিধার জন্য আমি করি আর কি। ছোটোবেলায় আমি করতাম যখন আমি আইবি প্রিপারেশন নিতাম, এখন মানে এখনও তোমাদেরকে পড়ানোর সময় করতেছি, এই যে এভাবে করে আমার সুবিধা হয় দেখতে, আমি তাহলে ভিজুয়ালাইজ করতে পারি। যদি তোমার এভাবে সুবিধা হয় তাহলে তুমি করবা, যদি তোমার সুবিধা না হয় তাহলে তুমি করো না, বুঝছো? মানে আমার সুবিধা হয় দেখে আমি তোমাকে বললাম। আচ্ছা, আমি আমার পরীক্ষার হলেও যখন আমি পাজল সলভ করতাম এভাবে করতাম, ভিজুয়ালাইজ করে করে করতাম। আচ্ছা, সেখানে কি বললো, ইফ দ্য মেজেন্টা বল ইজ আন্ডার কাপ 4, আমাদের যে এমটা কাপ 4-এ, এমটা কাপ 4-এ বলে দিছে, দ্য রেড বল মাস্ট বি আন্ডার কাপ। আচ্ছা, তো আমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করতেছে যদি মেজেন্টা বল 4 নম্বর কাপে থাকে, এম যদি 4 নম্বর কাপে থাকে, তাহলে আর কোন কাপে থাকবে? আচ্ছা, তাহলে আমরা একটা জানলাম মেজেন্টা 4 নম্বর কাপে, আমরা আরেকটা কি জানি কন্ডিশন 3 থেকে, যে গ্রিনটা 5 নম্বর কাপে। সো এটা হচ্ছে গ্রিন, রাইট? আচ্ছা, এখন রেড বল মাস্ট বি আন্ডার কাপ কত? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি কি বলেছিলাম ইজিয়েস্ট কন্ডিশন থেকে শুরু করব, ইজিয়েস্ট কন্ডিশন থেকে শুরু করলাম, এই যে গ্রিনটাকে বসালাম 5 নম্বর কাপে। এখন আমরা সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশনে যাব, একটা সেকেন্ড, ইয়েস ব্ল্যাক পেন, সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশনে যাব, সেটা কি আর ইকুয়ালস টু এম, রেড আর মেজেন্ডা আর এবং এম কে পাশাপাশি থাকতে হবে। তাহলে আমরা তো এম এর পজিশন জানি 4, এম এর পাশাপাশি অ্যাডজাসেন্ট, ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট ছিল, তো এম এর পাশাপাশি আর কোন, মানে এম এর পাশে, এম কত নম্বর কাপে? 4 নম্বর কাপে, তাহলে 4 নম্বর কাপের পাশে আর কোন দুটা কাপ আছে? কাপ 3 অ্যান্ড কাপ 5। কাপ 5-এ তো অলরেডি গ্রিন বসা, তাহলে কি কাপ 5-এ রেড বসতে পারবে? পারবে না কিন্তু। তাহলে রেডের জন্য আর একমাত্র অপশন কি থাকলো? কাপ 3। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3, সি, অপশন সি। বুঝছি? কারণ মেজেন্ডা বল 4 নম্বর কাপে, আমি একটু হালকা এক্সপ্লেন করতে যদি তোমার ক্লিয়ার না হয়, এবং ধরো তোমার যদি কোনো পার্টে ক্লিয়ার না হয়, তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি ভিডিওটা একটু পিছনে নিয়ে দেখবা, আবার একটু রিপ্লে করবা। আর ধরো আমি যদি, আমিও তো মানুষ, আমিও ভুল বলতে পারি, আমিও ভুলভাবে বুঝাতে পারি, বা আমারও কোথাও ভুল হতে পারে, বা ধরো আমি কোথাও ক্লিয়ারলি তোমাকে এক্সপ্লেন করলাম না, এটাও হতে পারে। যদি এরকম মনে হয় তাহলে জাস্ট কমেন্ট করে জানাবা, বা আমাকে ইমেল করে জানাতে পারো আদনিসে, বা আদনিসের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করতে পারো, ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আর আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারো। জাস্ট রিচ আউট তুমি, যে ভাইয়া আপনি জিনিসটা বুঝাতে পারেন নাই, আপনি জিনিসটা ভুল বলছেন, এটা আবার বুঝান, এটা ঠিক করেন। আই উইল মেক শিওর যে তুমি বুঝতে পারো। ওকে, আচ্ছা। সো মেজেন্ডা বলটা 4 নম্বর কাপে, গ্রিন বলটা 5 নম্বর কাপে, আমি জানি কন্ডিশন থেকে। রেড এবং মেজেন্ডা আর এবং এমকে পাশাপাশি বসতে হবে। আরকে যদি এম এর পাশাপাশি বসতে হয়, তাহলে ওর কাছে দুইটা অপশন আছে, ও আইদার 3-এ বসতে পারে বা 5-এ বসতে পারে। 5-এ অলরেডি গ্রিন আছে, তাহলে 3 এর অপশনটা ফাঁকা, তাই এখানে আর বসবে, তাহলে অ্যান্সার হবে সি। আচ্ছা, third question. A ball of which of the following colors could be under cup 6? So আমি আবারও এভাবে করে ভিজুয়ালাইজ করার জন্য ইউজ করলাম। আমরা ইজিয়েস্ট কন্ডিশন থেকে শুরু করি। গ্রিন বসবে হচ্ছে 5 নম্বর কাপে। আর কি, আ বল অফ হুইচ অফ দ্য ফলোয়িং কালার্স কুড বি আন্ডার কাপ 6? কাপ 6-এ কোন বলটা বসবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আমি কি বলেছিলাম, ফার্স্ট প্রসেস অফ এলিমিনেশনের জন্য প্রথমে আমরা ইজিয়েস্ট কন্ডিশনটা ইউজ করবো, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, উইচ ওয়াজ গ্রিন বসবে, জি বসবে 5-এ। সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশন অ্যাকর্ডিং টু মি ইজ দ্য সেকেন্ড কন্ডিশন, উইচ ইজ আর এবং এম পাশাপাশি বসবে। এখন তুমি চিন্তা করো, যদি 6 নম্বর কাপে আর বসে, তাহলে এম কি 5, আর এবং এমকে পাশাপাশি থাকতে হবে। তো যদি 6 নম্বর কাপে আর বসে, এম কে অবশ্যই 5 নম্বর কাপে বসতে হবে না, কিন্তু 5 নম্বর কাপে তো অলরেডি জি নিজের আধিপত্য বিস্তার করে বসে আছে, ও তো বসেই আছে ওইখানে, তো ওকে আমরা সরাতে পারবো না, কারণ আমাদের কোয়েশ্চেনের কন্ডিশনে বলা 3 নম্বর কন্ডিশন। তাহলে সেমভাবে
এম যদি 6 নাম্বার কাপে বসে, তাহলে আর এর জন্য আর বেচারা কোথায় বসতে হবে? আমাদের সেকেন্ড কন্ডিশনে বলা যে আর এবং এম একসাথে থাকতে পছন্দ করে, ওরা পাশাপাশি বসবে। তো ও কি 5 নম্বরে বসতে পারবে? পারবে না কিন্তু। তো এই বেচারা তো বেচারা কোথায় যাবে? তো সেকেন্ড কন্ডিশন তো ভায়োলেটও করতে পারবে না। তাহলে বাবা আমাকে বলো তো, 6 নাম্বার এই যে কাপটা, এখানে কোনোভাবে আর বা এম কি বসতে পারবে? পারবে না। তাহলে রেড বাদ, আর এম বাদ, মেজেন্টা বাদ, বিআরডি হবে না। আমরা এটা জানি। বিআরডি বসতে চাইলে ওদেরকে 1 এবং 4 এর মধ্যে কোথাও বসতে হবে এবং পাশাপাশি বসতে হবে। ঠিক আছে, গেল। এখন আমরা ফার্স্ট কন্ডিশনে আসি। তো পি কে লোয়ার নাম্বার কাপে বসতে হবে, ওকে হায়ার নাম্বার কাপে বসতে হবে বা বড় কাপে বসতে হবে। তুমি আমাকে বলো তো, পি কে যদি আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনটা ইউজ করে ফেলেছি। আমি কি তারপরে কি বলেছি, থার্ড স্টেপ কি, যে কন্ডিশনগুলো বাকি আছে ওইটাকে ইউজ করবো প্রসেস অফ এলিমিনেশনের জন্য। তো আমাদের 1 নাম্বার কন্ডিশনটা বাকি আছে, এটাকে আমরা ইউজ করতেছি। তুমি আমাকে বলো তো, পি কি 6-এ বসতে পারবে? পি যদি 6-এ বসে, 6 নাম্বার কাপ, তাহলে আমাদের ও বেচারা কোথায় যাবে? কারণ আমাদের ফার্স্ট কন্ডিশন তো বলে দিয়েছে যে পি ছোট জাতি। আমি জাত পাতে বিশ্বাস করি না, বাই দেবে। কিন্তু আমি জাস্ট এমনি তোমাকে বোঝানোর জন্য বলছি যে পি ছোট, পিকে ছোট কাপে বসতে হবে, ছোট নাম্বার কাপে বসতে হবে। পি জীবনও বড় নাম্বারের কাপে বসতে পারবে না, ওকেই অলওয়েজ বড় নাম্বারের কাপে বসতে হবে। পি আর ওর মধ্যে পি অলওয়েজ ছোট কাপে বসবে, ও অলওয়েজ বড় কাপে বসবে। তাহলে আমাদের তো আর কাপই নাই, 6টাই তো কাপ। 7-8টা কাপ আছে, ধরো 7 নম্বর কাপ থাকলে তাহলে মানতাম যে 7 নম্বর কাপে ওকে বসাই দিব। বসাতে তো পারবো না, তাই না? তো জীবনও আমরা কি পিকে বসাইতে পারবো 6 নম্বর কাপে? জীবনও পারবো না। কারণ যদি আমরা 6 নম্বর কাপে পিকে বসায় ফেলি, তাহলে আমাদের ও বেচারা যে একটু অহংকারী, সে তো ইসে বসতে চায়, বড় নম্বর কাপে বসতে চায়, তো তাকে তারা বসাতে পারতেছে না, তাই না? তাহলে তো এখানে তাহলে আর এবং এম যেরকম করে 6 নম্বর কাপে জীবনে বসতে পারবে না, তেমনি পিও 6 নম্বর কাপে বসতে পারবে না। তাহলে পির কোথায় বসতে হবে বাবা বলো তো? আর এবং এম এর মতো এই পি বেচারেরও একমাত্র অপশন হচ্ছে এই 1 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা কাপে বসা। কিন্তু কিন্তু পিটা বাদ দিয়ে দিই, তাই না? পিটাকে বাদ দিয়ে দিই, পার্পল বাদ। ও আরেকটা জিনিস খেয়াল করো, যে 3 নাম্বার, আমি এটা খেয়াল করিনি ফার্স্টে, 3 নাম্বার কন্ডিশন গ্রিন 5 নাম্বার কাপে বসবে। তাহলে এখানে এই যে বোকার মতো যে ওরা অপশানে দিয়েছে যে গ্রিন বসবে নাকি 6 নাম্বার কাপে, গ্রিন তো অলরেডি 5 নাম্বার কাপে বসে আছে, কারণ 3 নাম্বার কন্ডিশনে বলা। তো গ্রিন তো আর বসতে পারবে না, তো গ্রিনও বাদ। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো এলিমিনেট করে ফেললাম। তাহলে বাকি থাকলো কে? ইয়েলো। সো অ্যান্সার হচ্ছে ইয়েলো। প্রসেস অফ এলিমিনেশন, ইটস এ রিয়েলি গ্রেট স্ট্র্যাটেজি, রাইট? আচ্ছা, এখন আমরা 4 নম্বর কোয়েশ্চেনে যাই। আমি আবারও আমার সুবিধার জন্য আমি ভিজুয়ালাইজ করি। 1 2 3 4 5 6, ওকে। If the purple ball is under cup 4, পার্পল বল 4 নাম্বার কাপে, তাহলে এখানে আচ্ছা দ্য অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ। এখন আমাকে কি বলতেছে, অরেঞ্জ বলটা তাহলে কোথায় বসবে? আমরা আবার প্রসেস অফ এলিমিনেশন, উই উইল স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট কন্ডিশন। আমাদের জি কোথায়? জি বসবে 5-এ, জানি আমি। দেখো তো এখানে অ্যান্সার অপশন ডিতে 5 নাম্বার কাপে বলে অরেঞ্জ বল বসবে, এটা থেকে হাস্যকর কিছু হতে পারে? কন্ডিশনে তো বলে দেওয়া না যে জি 5 নাম্বার গ্রিন বল বা জি বসবে 5 নাম্বার কাপে, তাহলে অরেঞ্জ বল কীভাবে 5 নাম্বার কাপে বসে? তাহলে এটা কি হবে? হবে না, ডি বাদ। 3 নাম্বার কন্ডিশন থেকে আমরা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা আর কি জানি, একটু আগে কিন্তু আমরা জিনিসটা ফিগার আউট করছি, খেয়াল করে দেখো 3 নাম্বার কোয়েশ্চেনের জন্য। এবং কি কি ফিগার, এবং এখানে আমি একটা ইম্পর্টেন্ট ইনসাইট বলবো তোমাকে। কি ফিগার আউট করছে এটা একটু বলে নিই। আমরা ফিগার আউট করেছি যে 6 নাম্বার যে কাপটা, এখানে কখনো আর এম বসতে পারবে না, এখানে কখনো পিও বসতে পারবে না। কেন? আবার একটু মনে করিয়ে দিই।
আর এবং এম কে সেকেন্ড কন্ডিশনের জন্য পাশাপাশি বসতে হবে, এরা পাশাপাশি থাকতে পছন্দ করে, এরা বন্ধু। আর ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা কি জানি, অরেঞ্জের একটু অহংকারী, অরেঞ্জ ও একটু অহংকারী, ও একটু বড় কাপে বসতে চায়, এবং ও এতই অহংকারী ও পিকে ছোট কাপেই বসতে বাধ্য করে। ও পিকে জীবনে ওর থেকে বড় কাপে, ওর থেকে জীবনে ভালো করতে দিবে না, ওর থেকে জীবনে বড় কাপে বসতে দিবে না। তো পি জীবনে এই কারণে ছয়ে বসতে পারবে না, কারণ পি যদি ছয়ে বসে তাহলে অরেঞ্জের অহংকার তো আর মিটাতে পারবে না, তাই না? ও তো বড় কাপ, আর তো কাপ নাই, তো এখানে পি বসতে পারবে না। এই কারণে আমরা জানি যে আমরা কি বের করেছিলাম, এই 1 থেকে 4 এর মধ্যে পি, আর এবং এম বসবে। কিন্তু খেয়াল করে দেখো অলরেডি 4-এ পি কে বসিয়ে দিয়েছে, তাই না? খেয়াল করে দেখছো? তাহলে পি তো এখানে বসতেছে না, পি এখানে বসবে। 1 থেকে 3-তে তাইলে আর বা এম কে বসতে হবে, কারণ পি কে তো অলরেডি সিলেক্ট করে ফেলছি আমরা, তাই না? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো তো, এবং এই ইনসাইটটা তুমি মনে রাখবা। পাজলস যখন সলভ করবা, যেহেতু একটা পাজলে 60টা কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আইবিএর পরীক্ষাতে আমার বছরে আমি যে 2টা পাজল দিয়েছিল, আমি যে পাজলটা সলভ করেছিলাম ওটা 3টা কোয়েশ্চেন ছিল, এবং ওটা অনেক ছোট পাজল ছিল, একটা প্যাসেজ 3টা কোয়েশ্চেন, এবং অনেক দ্রুত সলভ করে ফেলেছিলাম। আরেকটা যে পাজল ছিল ওটাতে আরও বেশি কোয়েশ্চেন ছিল, ওটাতে আই থিঙ্ক 5টা কোয়েশ্চেন ছিল আমার যতদূর মনে পড়ে, এবং ওটা আমি পুরোটাই স্কিপ করছিলাম। এমন না যে আমি পারতাম না, ওটা জাস্ট আমার টাইম ওয়েস্ট করতো। ওই পাজলটা আসলে একটা ফ্যাপ ছিল, বুঝছো? অনেকে আমার ফ্রেন্ডরা, আমার ক্লাসমেটরা অনেকেই পাজলটা সলভ করেছিল, এবং দে স্টিল গট ইন টু আইবিএ। কিন্তু অনেকে চান্স পায় নাই, অনেকে তোমার পাজলটা করতে গিয়ে আননেসেসারিলি টাইম ওয়েস্ট করছে। তো এটা নিয়ে আমি কখনো অন্য একটা সময় ভিডিও বানিয়ে আলাপ করব। কিন্তু আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে পাজেল যেহেতু, একটা পাজেলে যেহেতু অনেকগুলা কোয়েশ্চেন থাকে, একটা প্যাসেজের উপর 3-4টা কন্ডিশনের উপর 4-5টা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন। তো অনেক সময় এই যে তুমি আগের কোয়েশ্চেনটা সলভ করলে না, আগের কোয়েশ্চেনে যে ইনসাইটটা পেলাম আমরা মাত্র, এই ইনসাইটটা অনেক ক্ষেত্রে পরের কোয়েশ্চেনে হেল্প করতে পারে। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু না, সব ক্ষেত্রে কিন্তু না। অনেকে, যেমন এখানে কিন্তু আমাদেরকে এই আগের কোয়েশ্চেন থেকে যে আমরা ইনসাইটগুলো পেয়েছি, সেটা আমাদের কিন্তু 4 নম্বর কোয়েশ্চেন হেল্প করছে। অনেক ক্ষেত্রে করে, সব ক্ষেত্রে করে না, এটাও মাথায় রেখো। আচ্ছা, তো আমরা দেখলাম যে আর বা এম এখানে বসতে পারে। তাহলে যে আমাদের অরেঞ্জ ভাই, অরেঞ্জ অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ কত? এই যে আমরা দেখো কি বলেছিলাম, প্রসেস অফ এলিমিনেশনের জন্য ইজিয়েস্ট কন্ডিশন থেকে শুরু করো। 3 নাম্বার কন্ডিশন ইউজ করে ফেললাম, 2 নাম্বার কন্ডিশন ইউজ করে ফেললাম, বাকি রইল কত নাম্বার কন্ডিশন? 1 নাম্বার কন্ডিশন। 1 নাম্বার কন্ডিশন কি? পি ছোট মানুষ ও অহংকারী, ও অহংকারী দেখে ও বড় কাপে বসবে, পি ছোট মানুষ দেখে পিকে ছোট কাপে বসতে ও বাধ্য করবে। তো পি তো অলরেডি ছোট কাপ 4-এ বসে পড়লো না? তাইলে আমাদের এই অহংকারী ও তো বড় কাপে বসতে চায়, ও কি 5-এ বসতে পারবে? ও কিন্তু 1, 2 আর 3-তে বসতে পারবে না, কারণ ও তো অহংকারী, ও তো পি এর থেকে ছোট কাপে বসতে চায় না। ও তো 5-এ বসতে পারবে না, কারণ অলরেডি জি বসে পড়ছে। তাহলে ওর জন্য আর অপশন থাকে কোনটা? 6। তাহলে অ্যান্সার কত হবে? 6। অপশন ই হচ্ছে অ্যান্সার 4 নম্বর কোয়েশ্চেনের। ওকে, সো নাও লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5। মনে আছে আমরা মাস্ট বি এবং কুড বি নিয়ে অনেক আলাপ করেছি? দেখো এই কোয়েশ্চেনে মাস্ট বি আছে, কিন্তু উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? মাস্ট বি মানে আমরা কি জানি, এইটা একটা কেসেই হবে, অলওয়েজ এটাই হতে হবে, আর কোনো অপশন নাই, এটাই হবে সব ক্ষেত্রে, সব সিচুয়েশন। ওকে, আচ্ছা, সো আমরা আবার আমার সুবিধা ভিজুয়ালাইজ করতে, সো ভিজুয়ালাইজ করি। 1, 2, 3, 4, 5, 6। আমরা কি জানি, গ্রিনটা বসবে 5 নাম্বারে। আচ্ছা, এবং আমরা আগের কোয়েশ্চেন থেকে ইনসাইটগুলো পেয়েছি, আগের কোয়েশ্চেন থেকে অ্যাজ ইন যে এই কন্ডিশনগুলোর ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা কোয়েশ্চেন 3-তে অনেক করেছি, তাই না? সেই ইন্টারপ্রিটেশনটা ইউজ করি। কি আমরা জানি যে এই পি জীবন এখানে বসতে পারবে না, কারণ পিকে অলওয়েজ ও এর থেকে ছোট নাম্বার কাপে বসতে হবে। আচ্ছা, আমরা এটাও জানি রেড এবং আর এবং এমও এখানে বসতে পারবে না, কারণ ওরা দুজন পাশাপাশি বসতে চায়। তো ওদের বসার জন্য
আর এম এবং পি ওরা একমাত্র 1 থেকে 4 এর মধ্যে বসতে পারবে, এটা আমরা জানি। এই 6 নাম্বার কাপের জন্য এই 3টা ক্যান্ডিডেট না। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমরা প্রথম কন্ডিশনটা থেকে পড়ি, প্রথম অপশনটা থেকে পড়ি। দ্য গ্রিন বল ইজ আন্ডার আ লোয়ার নাম্বার কাপ দেন দ্য ইয়েলো বল। সো অপশন এ বলছে যে গ্রিন বলটাকে অলওয়েজ গ্রিন বলটা অলওয়েজ একটা ইয়েলো, মানে গ্রিন বলটা তো লোয়ার নাম্বার কাপে থাকবে ইয়েলো নাম্বার বলের থেকে। সো গ্রিন বল তো অলরেডি 5 নাম্বারে কাপে। মাস্ট বি ট্রু মানে কি আমি বলেছি, মাস্ট বি মানে অলওয়েজ, অলওয়েজ এটাই হতে হবে। খেয়াল করো, তুমি আমাকে বলো তো ইয়েলো কি অলওয়েজ 6 নাম্বার, কারণ গ্রিন বল অলরেডি পাচ্ছে। তো ইয়েলোকে যদি গ্রিন বল যদি ছোট নাম্বার কাপে থাকে, সেটা 5 নাম্বার কাপ, তাহলে বড় নাম্বার কাপটা কি 6 নাম্বার কাপ, তাহলে 6 নাম্বার কাপে ইয়েলো বসার কথা অপশন এ অনুযায়ী। তুমি আমাকে বলো তো ইয়েলোকে কি অবশ্যই 6 নাম্বার কাপে সব ক্ষেত্রে বসতে হবে না, কিন্তু কারণ ইয়েলো তো এখানে 1এও বসতে পারে, ইয়েলো 2তেও বসতে পারে, ইয়েলো 3তেও বসতে পারে, ইয়েলো 4এও বসতে পারে, পারে না? তাহলে এই যে অপশন এটা আমাদেরকে বলছে ইয়েলোকে মাস্ট বি অলওয়েজ 6 নাম্বার কাপেই বসতে হবে, বড় কাপেই বসতে হবে গ্রিনের থেকে, জি এর থেকে। সেটা কি অলওয়েজ ট্রু? অলওয়েজ ট্রু না, কিন্তু ইট কুড বি ট্রু। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট বাবা, হ্যাঁ, ইট কুড বি ট্রু। হ্যাঁ, ইয়েলো 6 নাম্বার কাপে বসতে পারে একটা কেসে, একটা অ্যারেঞ্জমেন্টে, একটা সিচুয়েশনে, বাট ইজ ইট অলওয়েজ ট্রু? ইজ ইট মাস্ট বি ট্রু? নো, এটা তো বাধ্য না ওইখানেই বসতে হবে, 6-এর আর কোনো জায়গাই নাই, ওইখানেই বসবে, এটা তো না। ইট কুড বি ট্রু, হ্যাঁ এটা বসতে পারে, বাট অলওয়েজ 6 নাম্বারে বসবে ইয়েলো, এইটা তো ট্রু না। বুঝছো ডিফারেন্স? মানে তুমি কি ইন্টারনালাইজ করতে পারছো কুড বি এবং মাস্ট বি ডিফারেন্সটা? কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আসলেই বাচ্চারা, আমি নিজে ভুল করতাম, বাচ্চাদের কথা বলবো কেন, আমার স্টুডেন্টদেরকেও দেখেছি ভুল করতে, কুড বি এবং মাস্ট বির মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে ম্যাথে, অ্যানালিটিক্যালে। এই কুড বি এবং মাস্ট বি একটা ট্রিকি ওয়ার্ডিং ইন which is very popular in IB exam, in SAT, in GRE, হ্যাঁ, এবং ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ, হ্যাঁ। সো অপশন এ কিন্তু হবে না। আচ্ছা, অপশন বি দেখি, দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার আ লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল। আচ্ছা, আবার বলতেছে কি যে গ্রিন বল জি হচ্ছে 5 নাম্বার কাপে, অরেঞ্জ বলটাকে ছোট লোয়ার নাম্বার কাপে থাকতে হবে অলওয়েজ। খেয়াল করো, তো অরেঞ্জ তো এখানে হয়তো এখানে বসতে পারে, রাইট? বসতে পারে না? পারে। ধরো কেমনে? ধরো পি যদি এখানে বসে, যদি অরেঞ্জ এখানে বসে এবং আর এম এখানে বসলো আর এখানে ইয়েলো বসলো, সেক্ষেত্রে তো অরেঞ্জ গ্রিন বলের থেকে ছোট নাম্বার কাপে বসলো, লোয়ার নাম্বার কাপে বসলো না এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে। কিন্তু তুমি আমাকে বলো তো এটা কি অলওয়েজ নেসেসারি? এটা কি সব ক্ষেত্রেই হইতে হবে? এটা কি মাস্ট বি ট্রু? না তো। কেন বলো তো? কারণ হচ্ছে ধরো গ্রিন এখানে বসলো 5 নাম্বার কাপে, এখানে আমি আবার তোমাদের জন্য একটু ইলাস্ট্রেট করার জন্য দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করো। এখানে আমি একটু সময় নিয়ে এক্সপ্লেন করছি। গ্রিন বলটা এখানে তো ফিক্সড, রাইট? ফিক্সড, কারণ 3 নাম্বার কন্ডিশন অনুযায়ী। এখন এমন কি হতে পারে না যে অরেঞ্জ বলটা এখানে বসলো, খেয়াল করো, অরেঞ্জ বলটা এখানে বসলো, আমরা কি জানি কন্ডিশন 1 অনুযায়ী যে অরেঞ্জ অহংকারী, ও জোর করে পিকে ছোট জায়গায় বসাইতে চায়। তো ধরো জোর করে পিকে 4-এ বসাইলো, খেয়াল করো, ওয়াইকে ধরো এখানে বসাইলো, ও ওয়াই ধরো আমরা এখানে বসালাম, আর এম ওরা যেহেতু বন্ধু, ওরা পাশাপাশি থাকতে চায়, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাও তো পসিবল না? তাহলে এটা কি তারপরে ধরো আরেকটা অ্যারেঞ্জমেন্ট কি হইতে পারে, আরেকটা অ্যারেঞ্জমেন্ট চিন্তা করো, 1 2 3 4 5 6, 3 নাম্বার কন্ডিশন অনুযায়ী গ্রিন এখানে ফিক্সড। আরেকটা অ্যারেঞ্জমেন্ট কি হইতে পারে যে আমরা বললাম যে ওয়াই তুই এখানে বস 6 নাম্বারে,
কারণ ওয়াইয়ের তো কোনো সমস্যা নেই ছয়ে বসতে। কিন্তু অহংকারী ওকে আমরা সেকেন্ডে বসালাম 2 নাম্বার কাপে, এবং ও জোর করে পিকে ওর থেকে ছোট কাপে বসালো 1-এ, এবং আর আর এমকে ধর আমরা এখানে এভাবে বসালাম, এম আর আর এভাবে বসালাম। এটাও তো হতে পারে না? সো এই পার্টিকুলার কেসে অরেঞ্জ বল, এই পার্টিকুলার কেসে কিন্তু এটা আবার ট্রু হয়ে গেল, দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার আ লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল। এই পার্টিকুলার কেসে কিন্তু আবার ট্রু, খেয়াল করছ? এই পার্টিকুলার কেসে কিন্তু আবার ট্রু, খেয়াল করছ? অরেঞ্জ বল গ্রিন বলের থেকে লোয়ার নাম্বার কাপে। কিন্তু এই যে কেসটা, এই কেসটাতে তো এটা ট্রু না, এই সিচুয়েশনে তো এটা ট্রু না, এই কেসে তো এটা ডিফারেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তো এই স্টেটমেন্টটা ট্রু না। তাহলে কি এটা বি কি রাইট অ্যান্সার হবে? হবে না। বুঝছো আইডিয়াটা? কারণ অরেঞ্জ তো 6-এও বসতে পারে, 6 নাম্বার কাপে বসতে পারে, উইচ ইজ আ হায়ার নাম্বারড কাপ দেন দ্য গ্রিন বল। আচ্ছা, এখন আমরা তাহলে 3C অ্যান্সারটা সিটাকে একটু টেস্ট করি, এটাকে একটু ঘাটাই। আচ্ছা, সো আমরা জানি গ্রিন 5-এ ফিক্স থাকবে। দ্য পার্পল বল ইজ আন্ডার আ লোয়ার নাম্বারড কাপ দেন দ্য গ্রিন বল। সো বলছে পার্পল বলটা ওকে অলওয়েজ গ্রিনের থেকে ছোট নাম্বার কাপেই থাকতে হবে। সো গ্রিনের থেকে ছোট নাম্বার কাপ কি? 1 থেকে 4 গ্রিনের থেকে ছোট নাম্বার কাপ, এবং পার্পল বলকে অলওয়েজ গ্রিনের থেকে ছোট নাম্বার কাপেই থাকতে হবে। তো তুমি গ্রিনের থেকে বড় নাম্বার কাপ কোনটা? আমরা কিন্তু এটা অলরেডি সলভ করে ফেলছি বাই দ্য ওয়ে। গ্রিনের থেকে বড় নাম্বার কাপ কোনটা? 6। গ্রিনের থেকে বড় নাম্বার কাপটা 6, তাই না? এবং আমরা কি জানি? পার্পল পি এখানে বসতে পারবে না, কারণ বিকজ অফ দ্য ফার্স্ট কন্ডিশন, কারণ অহংকারী ও পিকে ওর থেকে ভালো হতে দেখতে চায় না। অহংকারী ও জোর করে ও এর থেকে ছোট নাম্বার কাপে বসাবে। তাই এই পি বেচারার কাছে, পি আর এবং এম, আর এম পি, এই তিনজনের কাছে আসলে এই 4টা কাপের মধ্যে যে কোনো একটা কাপে বসাই তাদের জন্য অপশন, তাই না? ওরা কিন্তু কেউ 6 নাম্বার কাপে বসতে পারবে না। তাহলে আমাকে বলো তো, এই যে জি এর থেকে ছোট নাম্বার কাপ, জি যেহেতু 5 নাম্বার কাপে, লোয়ার নাম্বার কাপগুলো 1 2 3 4, এই 1 2 3 4 এর মধ্যে অলওয়েজ পিকে বসতে হবে না? তাহলে দ্য পার্পল বল ইজ আন্ডার আ লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল। তাহলে পার্পল বলটা অলওয়েজ প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা ক্ষেত্রে গ্রিন বলের থেকে ছোট নাম্বার কাপে বসছে না? প্রত্যেকটা ক্ষেত্রেই ওকে কোনো সিচুয়েশনে, কোনো অ্যারেঞ্জমেন্টে, কোনো কেসে 6 নাম্বার কাপে বসতে পারবে না। কেন পারবে না? বিকজ অফ দ্য কন্ডিশন 1। তো ওকে অলওয়েজ ফার্স্ট 4টা কাপের মধ্যেই বসতে হবে। তাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা, আমরা এখন আমাদের আর 2টা কোয়েশ্চেন বাকি, আমরা 6 নম্বর কোয়েশ্চেনটা এখন সলভ করি। 6 নম্বর কোয়েশ্চেনে বলছে ইফ দ্য অরেঞ্জ বল, আমার সুবিধা হয় এভাবে করলে, তাই আমি তো একটু লিখে নিই 1 2 3 4 5 6। 3 নম্বরে হচ্ছে 3 নম্বর কন্ডিশন, জি হচ্ছে এখানে বসবে। আচ্ছা, ইফ দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ 2, অরেঞ্জ বসবে এখানে। Balls of which of the following colors could be under cups immediately adjacent to each other? বলছে যে কোন 2টা বল পাশাপাশি বসতে পারবে immediately adjacent to each other, could be মানে যে কোনো একটা সিচুয়েশনে হলেই হবে, অলওয়েজ হতে হবে এমন না। সো আমাদের 2টা বল বের করতে হবে যে 2জন পাশাপাশি বন্ধুর মতো বসতে পারবে। আচ্ছা, সো আমরা আগের ইসের থেকে কি জানি? যে আমাদের যে 6 নাম্বার কাপটা, এখানে আর এম এবং পি এরা কেউ বসতে পারবে না, এদের অবশ্যই এখানে বসতে হবে, তাই না? কিন্তু এখন খেয়াল করে দেখো, আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা ছিল, ফার্স্ট কন্ডিশন না, সেকেন্ড কন্ডিশন দিয়ে তোমাদেরকে বুঝে। কারণ কি, প্রসেস অফ এলিমিনেশনে কি ছিল? প্রসেস অফ এলিমিনেশন আমি কি শিখেছি তোমাদেরকে? ফার্স্টে ইজিয়েস্ট কন্ডিশন দিয়ে শুরু করো, যেটা জি 5-এ বসবে। সেকেন্ড কন্ডিশন কি? আর এবং এম বন্ধু, ওদের পাশাপাশি বসতে হবে। তো আমাকে বলো তো, আর এবং এম, আর এখানে
1-এ এবং এম 3-তে, এটা কি কখনো হতে পারবে? হতে পারবে না, কারণ এটা যদি আমরা করি তাহলে ওরা সেকেন্ড যে কন্ডিশনটা সেটাকে ভ্যালিড করছে। সো আর এবং এমকে পাশাপাশি বসতে হবে। পাশাপাশি বসার জন্য আর এমকে 3 বা 4 এর মধ্যে বসতে হবে, তাই না? আর 3-তে বসতে পারে, এম 4-এ বসতে পারে, এম 3-তে বসতে পারে, আর 4-এ বসতে পারে। কিন্তু আর বা এমকে 3 এবং 4-এর মধ্যেই থাকতে হবে না। আর বা এম কি কেউ 6-এ বসতে পারবে? পারবে না, কারণ ধরো আমি যদি 6-এ আর বসাই, তাহলে এম যদি 4-এ থাকে তাহলে কিন্তু ওরা ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট থাকতে পারলো না, ওরা পাশাপাশি থাকতে পারলো না, ওরা বন্ধুর মতো থাকতে পারলো না, তাই না? তাহলে 3 আর 4-এর মধ্যে আর আর এম চলে গেল, খেয়াল করে দেখো, ভালো কথা। আচ্ছা, তাহলে আর বাকি থাকলো কে? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন আমি কি জানি? অহংকারী ও জোর করে ছোট পিকে বাধ্য করে লোয়ার নাম্বার কাপে বসতে। অহংকারী ও বসেছে 2-তে, তাহলে ও জোর করে পিকে কোথায় পাঠাবে? 1-এ, তাহলে পি বসবে এখানে, ঠিক আছে? তাহলে আর বাকি থাকলো কে? ওয়াই। ওয়াইকে বসতে হবে তাহলে 6-এ, গেল? তাহলে এখন আমরা মিলাই কোন দুটা পাশাপাশি বসবে। অপশন এ, গ্রিন অ্যান্ড ম্যাজেন্টা, জিআরএম। জিআরএম কি পাশাপাশি বসতে পারে? ইয়েস, জিআরএম কিন্তু পাশাপাশি বসতে পারে। দেখো এই সিচুয়েশনে জিআরএম পাশাপাশি বসতে পারে। সো এটা আমরা অপশনে রাখি, হাতে রাখি। গ্রিন অ্যান্ড পার্পল, আচ্ছা, গ্রিন বসলে 5 নাম্বারে, কারণ বিকজ অফ থার্ড কন্ডিশন। পার্পল বসছে 1 নাম্বার কাপে, বিকজ অফ দ্য ফার্স্ট কন্ডিশন, কারণ অহংকারীও ওকে জোর করে 1 নাম্বার কাপে পাঠিয়েছে, কারণ অহংকারী ও বসছে 2 নাম্বার কাপে। তাহলে গ্রিন থাকবে 5 নাম্বার কাপে, পার্পল থাকবে 1 নাম্বার কাপে। তাহলে পার্পল আর গ্রিন কি ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট বসতে পারলো? কারণ ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট যদি হতে হয় তাহলে ওদের তো পাশাপাশি কাপে থাকতে হবে, কিন্তু ওরা তো বিশাল দূরত্বের মধ্যে আছে, তাই না? তাহলে বিটা হবে না। অরেঞ্জ আর ইয়েলোটা চেক করি। অরেঞ্জ আর ইয়েলো, দেখো অরেঞ্জ হচ্ছে 2 নাম্বার কাপে বসছে, কারণ আমাদেরকে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে ইফ দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ 2। আমরা ইন্টারপ্রেট করে দেখলাম যে ওয়াইকে বসতে হবে 6 নাম্বার কাপে, কারণ বেচারার জন্য একটাই জায়গা আছে। তাহলে অরেঞ্জ আর ইয়েলো এরা তো দূরের, অনেক ডিস্টেন্স এদের মাঝখানে, তাহলে এদেরকে পাশাপাশি বসতে পারছে না। তাহলে অপশন সিও বাদ। পার্পল অ্যান্ড রেড, দেখো পার্পল আর রেড তো পাশাপাশি বসতে পারছে না, কারণ এই যে অহংকারীও ওদের মাঝখানে বসে আছে। পার্পল 1-এ, আর রেড 3-তেও বসতে পারে, রেড 4-এও বসতে পারে, তাই না? আর 3-তেও বসতে পারে, 4-এও বসতে পারে, তাহলে ওরা তো পাশাপাশি নেই, তাহলে এটাও বাদ। হ্যান্ড অপশন ডি। রেড অ্যান্ড ইয়েলো, দেখো তো ইয়েলো বসলো 6-এ, রেড বসতে পারে 3-তে বা 4-এ, তাই না? বিকজ অফ সেকেন্ড কন্ডিশন। তাহলে রেড যদি 3-তে বসে বা 4-এ বসে, ওদের মাঝখানে তো আরও, ধরো রেড যদি 4-এ বসে তাহলে ওদের মাঝখানে জি থাকবে, রেড যদি 3-তে বসে তাহলে ওদের মাঝখানে এম আর জি থাকবে। তাহলে কি ওরা পাশাপাশি বসতে পারলো? ইমিডিয়েটলি অ্যাডজাস্টমেন্ট হলো না। তাহলে 6 নাম্বার এর রাইট অ্যান্সার হচ্ছে এ, গ্রিন এবং মেজেন্টা পাশাপাশি বসতে পারে, জি আর এম পাশাপাশি বসতে পারে। লাস্ট কোয়েশ্চেন। সো লাস্ট কোয়েশ্চেনটা কি? ইফ দ্য আমি আবার একটু এঁকে নেই, আমার জন্য সুবিধা হয়। আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, তুমি যদি তোমার ভুল না করতে চাও, হ্যাঁ, আমি পরীক্ষার হলেও বিশেষ করে আমি এভাবে রাফ করতাম প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য, মানে খুব ছোট ছোট করে পেন্সিল দিয়ে করতাম, আবার জায়গা না থাকলে মুছে নিতাম, কিন্তু আমার জন্য অনেক ইজি হয় এবং আমার ভুল ভ্রান্তি কম হয় আর কি। এবং আইবিএর পরীক্ষা কিন্তু অ্যাকুরেসি রেট বেশি ম্যাটার করে, তুমি কয়টা কোয়েশ্চেন অ্যাটেম্প করছো এটা বেশি ম্যাটার করে না। যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে তুমি ধরো কম কোয়েশ্চেন অ্যান্সার করলা কিন্তু তুমি ভুল কম করলা, কারণ আইবিএ পরীক্ষা তো নেগেটিভ মার্কিং আছে বাবা, সো তুমি ভুল কিন্তু করতে পারবে না, বুঝছো না? আচ্ছা, এই কারণে একটু ভিজুয়ালাইজ করলে হয়তো বা তোমার জন্য বেটার হতে পারে, আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, 3 নাম্বার কন্ডিশনটা ইউজ করে আমরা কি জানি? জি বসবে 5 নাম্বারে। আচ্ছা গেল। ইফ দ্য মেজেন্টা বল ইজ আন্ডার কাপ 1, কোয়েশ্চেনে বলে দিয়েছে এম বসবে 1 নাম্বার কাপে। আচ্ছা, which of the following colors must be, could be না, must be under cups immediately adjacent to each other? এখানে could be সিচুয়েশন না, কোন দুইটা বলকে বা কোন দুটা কালারের বলকে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টে পাশাপাশি
ইমিডিয়েটলি জানসেন বসতে হবে কোন দুইটা বল, এটা আমাদেরকে বের করতে হবে। সো আমাদেরকে কোয়েশ্চেনে বলে দিয়েছে মেজেন্টা এম কাপ 1-এ বসবে, আর গ্রিন তো আমাদের থার্ড কন্ডিশন অনুযায়ী বলা যে ও 5 নম্বর কাপে বসবে। আমরা তাহলে এখন সেকেন্ড ইজিয়েস্ট কন্ডিশনে যাই। আর এবং এম ওরা বন্ধু, ওরা পাশাপাশি বসবে। তাহলে আমাকে বলো তো আর কি 3, 4, 6 এগুলোতে বসতে পারবে? পারবে না কিন্তু, কারণ ওর বন্ধু এম যে 1 নাম্বার কাপে বসে আছে ও তো ওর পাশেই বসতে হবে, কারণ সেকেন্ড কন্ডিশনে তোমাকে বলেই দিয়েছে যে পাশাপাশি বসবে ওরা। তাহলে আর এখানে বসবে। আর আমরা আগে কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য এই কন্ডিশনগুলোকে ইন্টারপ্রেট যখন করছিলাম তখন আমরা কি বের করেছিলাম যে পি 6-এ কখনোই বসতে পারবে না বিকজ অফ দ্য ফার্স্ট কন্ডিশন, কারণ অহংকারী ও পিকে বসতে দিবে না বড় নাম্বার কাপে। তো পি এর জন্য অপশন কি থাকলো? পিকে আইদার 3 বা 4-এই বসতে হবে, তাই না? এটা ছাড়া তো বেচারার পি এর আর কোনো অপশন নেই। তাহলে এখন চিন্তা করো তো আমাদের কাছে কি কি বাকি থাকলো। আমাদের কাছে তাহলে বাকি থাকলো পি, আমাদের কাছে বাকি থাকলো ও, এবং আমাদের কাছে বাকি থাকলো ওয়াই। তাহলে আমরা একটু চিন্তা করি তো কী কী অপশান এখানে থাকা সম্ভব। তাহলে যদি ধরো যদি পি এখানে বসে 3-তে বসে, তাহলে ধরো ও বসলো 4-এ, তাহলে ওয়াইয়ের জন্য বাকি থাকলো কি 6 নাম্বার কাপটা। এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এটা একটা সিচুয়েশন হতে পারে, এটা একটা কেস হতে পারে। আরেকটা কেসে ধরো পি বসলো 3 নাম্বার কাপে, কিন্তু এই যে অহংকারী ও গিয়ে বসলো 6 নাম্বার কাপে, আর ওয়াই বসলো ধরো এখানে, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা কেস কি হতে পারে? আরেকটা কেসে পি পি এখানে বসতে পারে 4 নাম্বার কাপে, কারণ ও তো কখনো 6 নাম্বার কাপে যেতে পারবে না। সেক্ষেত্রে অহংকারী ও তো 3 নাম্বার কাপে যাবে না, কারণ ও তো অহংকারী, ও পি এর থেকে বড় জায়গায় থাকতে চায়। তো ওকে অবশ্যই 6-এ বসতে হবে 6 নাম্বার কাপে। তাহলে আমাদের বেচারা ওয়াই ওকে চলে যেতে হবে 3 নাম্বার কাপে। এটা ছাড়া আর কিন্তু কোনো সিচুয়েশন বা কেসেস বা অ্যারেঞ্জমেন্ট নেই। এখন আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। Balls of which of the following colors must be under cups immediately adjacent to each other? কোন দুটা কালারের বলকে অবশ্যই প্রত্যেকটা সিচুয়েশনে পাশাপাশি থাকতে হবে। তাহলে আমরা প্রসেস অফ এলিমিনেশনে যাই। প্রথম অপশন দিয়ে শুরু করি, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। দেখো তো গ্রিন অ্যান্ড অরেঞ্জ প্রত্যেকটা কেসেই পাশাপাশি বসছে নাকি? দেখো এই কেসে গ্রিন আর অরেঞ্জ পাশাপাশি পেলাম না? গ্রিন আর অরেঞ্জের পাশাপাশি পেলাম। সেকেন্ড কেসেও গ্রিন আর অরেঞ্জ দেখো পাশাপাশি কিন্তু পেলাম। থার্ড কেসেও গ্রিন আর অরেঞ্জ পাশাপাশি পেলাম। তাহলে গ্রিন আর অরেঞ্জ পাশাপাশি ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট প্রত্যেকটা কেসেই বসছে না, তাহলে অ্যান্সার হবে এ, প্রথমটা। তুমি চাইলে আমরা এখন পরেরগুলোও করতে পারি, এলিমিনেট মানে জাস্ট পরীক্ষা হলে তুমি যেহেতু পেয়ে গেছো তুমি এ বাবল করে এ দাগিয়ে বা গোল্লা ফরওয়ার্ড করে তুমি চলে যাবে পরের কোয়েশ্চেনে। সো আমি তোমাকে এক্সপ্লেন করার জন্য বলছি। দেখো বি নাম্বার অ্যান্সারে অপশানে গ্রিন অ্যান্ড ইয়েলো, গ্রিন অ্যান্ড ইয়েলো কি অলওয়েজ পাশাপাশি বসছে? হ্যাঁ, এই সিচুয়েশনে গ্রিন আর ইয়েলো পাশাপাশি বসছে, এই কেসে গ্রিন আর ইয়েলো পাশাপাশি বসছে, কিন্তু এই কেসে কিন্তু গ্রিন আর ইয়েলো দূরে, তাহলে বি নাম্বারটা হবে না। পার্পল আর রেড, দেখো তো পার্পল এখানে বসলো, রেড এখানে বসলো, আচ্ছা ভালো কথা, পাশাপাশি। এই কেসেও পার্পল আর রেড পাশাপাশি, কিন্তু এই সিচুয়েশনে পার্পল এখানে রেড এখানে, তাহলে সিও হবে না। পার্পল অ্যান্ড ইয়েলো দেখি, পার্পল এখানে ইয়েলো এখানে, দেখো পাশাপাশি না, পার্পল ইয়েলো এই কেসে পাশাপাশি, পার্পল ইয়েলো এই কেসে পাশাপাশি, বাট এই প্রথম কেসে কিন্তু পার্পল এবং ইয়েলো দূরে, তাহলে এটাও হবে না। রেড অ্যান্ড ইয়েলো, রেড এখানে ইয়েলো এখানে, দেখো দূরে, তো হবে না। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা অনেক লম্বা একটা ভিডিও করলাম, কিন্তু আমরা অনেক ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিস, অ্যাডভাইস এবং মোর ইম্পর্টেন্ট তোমাকে আমি কিছু থট প্রসেস দিয়েছি যে কীভাবে তুমি অ্যানালিটিক্যালের পাজলের কোয়েশ্চেনগুলো অ্যাপ্রোচ করবা বা চিন্তা করবা, এবং তোমাকে একটা ফাইনাল টিপ দেই। হ্যাঁ, ইউ উইল থ্যাঙ্ক মি ফর দিস লেটার। শোনো, রিডিং কম্প্রিহেনশন, RC রিডিং কম্প্রিহেনশন এবং পাজলস, এই কোয়েশ্চেনগুলো দেখবা কি প্যাসেজ বেসড, তাই না? একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের আন্ডারে 3টা কোয়েশ্চেন, প্যাসেজের আন্ডারে 5টা কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম থাকে না? তো আমরা এক ধরনের বায়াসনেসে ভুগি এক্সামের সময়। আমরা কিভাবে জানো? আচ্ছা এই রিডিং কম্প্রিহেনশনের বা পাজলের প্যাসেজটা তো পড়ে ফেললাম,
তো আমি এই পাজেলের বা রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেনের যতগুলো কোয়েশ্চেন আছে, যে পাজেলের এই পাজেলের যেমন 7টা কোয়েশ্চেন, 7টাই আমার সলভ করতে হবে। তো আমরা অনেক সময় কি করি জানো, ধরো তুমি পাজেলটা সলভ করছো, পাজেলটা ধরো তুমি অনেক সময় দেখবা কি প্রথম 2-3টা কোয়েশ্চেন ইজি থাকে পাজেলে, সব ক্ষেত্রে না, বাট অনেক সময় দেখবা প্রথম 2-3টা কোয়েশ্চেন ইজি, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার বা 5 নাম্বার কোয়েশ্চেন থেকে দেখবা ডিফিকাল্ট হওয়া শুরু করছে, এরকম হয় অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আবার প্রথম থেকেই কঠিন কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে, আমি জাস্ট বলতেছি আর কি। কিন্তু অনেক কেসেসে দেখবা কি প্রথম 2-3টা কোয়েশ্চেন ইজি, তুমি প্রথম 2-3টা কোয়েশ্চেন আরামসে সলভ করে ফেলছো, খেয়াল করো। 4 নাম্বার কোয়েশ্চেনটাও ধরো আরামসে সলভ করে ফেললাম, কিন্তু 5 নাম্বার কোয়েশ্চেন এসে দেখলা কি আরে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা মিলতেছে না, এটা পারতেছো না। আমরা অনেকে কি করি জানো, এই 5 নাম্বার কোয়েশ্চেনে স্টাক হয়ে থাকি, 5 নাম্বার কোয়েশ্চেনটা নিয়েই বসে থাকি, পরীক্ষার হলে টাইম চলে যায়। তুমি আমাকে বলো এই 5 নাম্বার কোয়েশ্চেনটা যদি তুমি পারো, তাহলে তুমি পাবা 1 নাম্বার। এই 1 নাম্বারের পিছনে এত ঘন্টার এত সময় এত মিনিট ব্যয় করে লাভ আছে? লাভ নাই তো। তুমি কি করবা জানো, তুমি 5 নাম্বার কোয়েশ্চেনে পারতেছো না তো, তুমি এটা স্কিপ করবা, ভুলে যাবা, না পারলে নাই। আরও তো 2টা কোয়েশ্চেন বাকি এই পাজলটা, তাই না? 6 নাম্বার কোয়েশ্চেনে ট্রাই করবা, ধরো তুমি 6 নাম্বার কোয়েশ্চেনটাও পারতেছো না, সাথে সাথে স্কিপ করবা, লাগবে না সলভ করা। 7 নাম্বার কোয়েশ্চেনে ট্রাই করবা, 7 নাম্বার কোয়েশ্চেনে পারলে অ্যান্সার করবা, নাহলে এটাও স্কিপ করবা, স্কিপ করে অন্য একটা কোয়েশ্চেনে চলে যাবা। বুঝছো? দরকার নাই তোমার, তুমি হ্যাঁ জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট তুমি এই পাজলটা পড়লা, তোমার কাছে ইজি লেগেছে, তুমি কন্ডিশনসগুলো ইন্টারপ্রেট করে ফেলেছো, তারপরে তুমি প্রথম 4টা কোয়েশ্চেন সলভও করে ফেলেছো, কিন্তু পরের 3টা কোয়েশ্চেন তুমি পারতেছো না, এটা নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে মানুষ এরকম করে, এই ভুলটা করে, পাজলসের ক্ষেত্রে এরকম করে। প্যাসেজ বেস যে কোয়েশ্চেনগুলো, যেটাতে একটা প্যাসেজের উপর বেস করে অনেকগুলা কোয়েশ্চেন অ্যান্সার করার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা এরকম একটা বায়াসনেসে ভুগি যে আচ্ছা এই প্যাসেজটা তো বুঝে পড়ে ফেলছি, এটার তো অনেকগুলো কোয়েশ্চেনও সলভ করে ফেলছি, তাহলে বাকিগুলো একটু সলভ করে ট্রাই করি। কিন্তু ওইটা কিন্তু ট্র্যাপ, এগুলাকে স্টপার প্রবলেম বলে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আইবিএ তোমার জন্য ইচ্ছা করে ইজি কোয়েশ্চেন্সের মধ্যে ডিফিকাল্ট কোয়েশ্চেন ঢুকায় রেখে দেয়। কারণ ধরো এই যে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার, তুমি ধরো দেখো চিন্তা করো প্রথম 4টা কোয়েশ্চেন ইজি, ধরো কথার কথা হাইপোথেটিকলি স্পিকিং, 5 নাম্বার কোয়েশ্চেনটাতে তুমি এসে দেখতেছো যে আরে আমি তো প্রথম 4টা কোয়েশ্চেন সলভ করে ফেললাম আরামসে, 5 নাম্বার কোয়েশ্চেনটা কেন পারবো না, আমি পারবো, আমি চেষ্টা করলে পারবো। তুমি এই চেষ্টা করতে 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 দেখবা যে তোমার পরীক্ষা টাইম চলে গেছে, তোমার অন্য জিনিসপত্র সলভ করার টাইম নাই। সো হোয়াট আইবিএ ইজ এসেন্সিয়ালি ডুইং, আইবিএ ইজ ট্রাইং টু স্টপ ইউ ফ্রম সলভিং ইজি কোয়েশ্চেন। আবারও বলি, লিখে রাখো, আইবিএ ইজ ট্রাইং টু স্টপ ইউ ফ্রম answering easy and medium difficulty questions. Don't fall for the stopper problems. Don't stop. Always skip. So, eta mathay rekho and best of luck. You got this.